স্বামীর একান্ত অন্তরঙ্গ ভিডিও হাতে বসে আছে ৮ মাসের অন্তঃসত্ত্বা আদিবা। দুচোখ যেন মানতেই চাইছে না যা চোখের সামনে মোবাইলে দেখছে। দুচোখ ঝাপসা হয়ে আসছে বারবার অশ্রুর বন্যায়। ইচ্ছা তো করছে চিৎকার করে কাঁদতে, তবে পারছে না, শুধু এই অনাগত জানটার ক্ষতি হয়ে যাবে ভেবে। কি কমতি রেখেছিলাম আমি? বেশ তো ছিলাম আমরা, তাহলে কেন প্রয়োজন পড়ল ওর অন্য নারীর সংস্পর্শ? তবে কি আমি ব্যর্থ ছিলাম ওকে সুখ দিতে? কই না তো, তেমন তো কখনো মনে হয়নি। তাহলে কি? না, আর ভাবতে পারছি না। দু হাতে মাথা চেপে ধরে বসে আছে আদিবা। নানা প্রশ্নেরা ঘোরপাক খাচ্ছে, অথচ এর কোনো ওর জানা নেই। এই সকল ওর দিতে পারবে কেবল এক মায় রাফি। ঘড়ির দিকে তাকালো আদিবা। এখন বিকাল ৫টা। ৭টা নাগাদ এসে যাবে আমার সকল প্রশ্নের ওরদাতা। আদিবা উঠে হাত মুখ ধুয়ে নেয়। তাতে কোনো লাভ হচ্ছে না, অবাধ্য অশ্রুগুলো গড়িয়ে পড়ছে একাই। চোখের সামনে বারবার ভেসে উঠছে দৃশ্যগুলো। কতটা না খুশি ছিল ভিডিওতে ওরা পুরো সময়টা। রাফিকে দেখে মনেই হচ্ছিল না ও কাউকে ধোঁকা দিচ্ছে। কি করে পারল অন্যের সাথে এভাবে জড়িয়ে আমাকে ঠকাতে? একবারও ভাবল না আমার কথা, আমাদের চরম ভালোবাসার অংশের কথা যা আমার মাঝে বেড়ে উঠছে। আল্লাহ আমাকে একটু ধৈর্য দান করো অন্তত ও ফেরা পর্যন্ত। আদিবা বারান্দায় বসে অপেক্ষা করতে লাগলো রাফির জন্য। আজ রাফি আগেই এসে পড়েছে। ঘরে ঢুকে প্রতিদিনের মতোই সোজা ওয়াশরুমে চলে গেল। আদিবা নিজের রাগটা অনেক কষ্টে চেপে রইল। রাফি ফ্রেশ হয়ে এসে আদিবার সামনে বসল। কেমন আছে আমার বউ আর ছোটুটা? ঝুঁকে আদিবার পেটে চুমু দিতে গেলেই আদিবা বাধা দেয়। হুঙ্কার ছেড়ে বলে, ছোবে না তোমার ওই নোংরা হাতে আমার বাবুকে। রাফি হোঁচকচিয়ে যায়। কি বলছো তুমি? আমি তো ফ্রেশ হয়েই এলাম, দেখো হাতে কোনো নোংরা নেই। আদিবা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, নোংরা তো তোমার হাতে না, শরীরের প্রতিটি শিরায় শিরায়, রন্ধ্রে রন্ধ্রে বিরাজ করছে। মোবাইলটা ছুঁড়ে মারল রাফির দিকে। মোবাইল হাতে নেওয়ার আগেই ভিডিও থেকে ওদের কথোপকথন শুনতে পেল রাফি। হাত কাঁপছে প্রচুর, গলা শুকিয়ে যাচ্ছে। তাহলে কি লিপি সত্যি ভিডিওটা পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ, যা ভেবেছিল ঠিক তাই। আমি লিপিকে শুধু ব্যবহার করছিলাম আদিবার প্রেগন্যান্সিতে ওর থেকে দূরে থাকায়। আমি আদিবাকে প্রচুর ভালোবাসি, তবে দেহকে শান্ত রাখতে পারিনি। লিপির সাথে আজ অনেক ঝগড়া হয়। ও চাচ্ছে আদিবাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করি, যা অসম্ভব। তাছাড়া লিপি কোনো সতী সাবিয়েই ও নয় যে ওকে বিয়ে করতে হবে। না জানি কত ছেলের সাথে ও শারীরিক সম্পর্ক করেছে। শি ইজ আ প্লে গার্ল। আদিবাকে ছাড়া আমি নিজেকে ভাবতেই পারি না, আবার ও আমার অনাগত সন্তানের মা। লিপি এক পর্যায়ে বলে, তাহলে তোমার আমার সাথে কাটানো মুহূর্তগুলোর ভিডিও পৌঁছে যাবে তোমার সুপ্রিয় স্ত্রীর কাছে। রাফি লিপির গালে সজোরে চড় বসিয়ে দিয়ে বের হয়ে আসে হোটেল থেকে। লিপি পেছনে থেকে চেঁচিয়ে বলছিল, এর ফল ভালো হবে না রাফি। তবে কি তাই হলো? আদিবার চিৎকারে হুঁশ ফেরে রাফির। কথা বলছিস না কেন তুই? এগুলো কি বল? রাফি মাথা নিচু করে আছে। এতে আদিবার রাগ আরও বেড়ে যায়। রাফিও চেঁচিয়ে বলে ওঠে, হ্যাঁ করেছি আমি। দীর্ঘদিন তোমার সাথে না থাকায় আমার সমস্যা হচ্ছিল, এর জন্য করেছি। তাতে কি হয়েছে? আদিবা মানে আমি যতদিন না বাচ্চা প্রসব করে সুস্থ হয়ে তোমার সাথে থাকতে না পারতাম ততদিন তোমার এই অবৈধ সম্পর্ক চালিয়ে যেতে? রাফি, হ্যাঁ, কি হয়েছে তাতে? আমি একটা ছেলে। বাকি কথা বলার আগেই আদিবা ওর ফুটবল শরীর নিয়েই রাফির গালে চড় মারে। কতটা হায়াহীন হলে এভাবে কথা বলতে পারে মানুষ? তুই ছেলে তাই তোর শরীরে জ্বালা বেশি, আর আমার শরীরে কিছু নেই? আমি কি অনুভূতিহীন প্রাণী? দীর্ঘ 10 মাস তোর বীর্যজাত সন্তানকে পেটে ধরে তাকে দুনিয়ার আলো দেখাবো আমি, আর তুই এর বিনিময়ে কি দিয়েছিস? ধোঁকা। চরিয়েহীন, কিভাবে পারলি ধোঁকা দিতে আমাদের? একটাবার ও কি মনে পড়েনি অন্য নারীকে স্পর্শ করার সময় আমার কথা? তোর জায়গায় আমি হলে কি করতি তুই? রাফি, অনেক বেশি বলছো তুমি আদিবা। তোমার ব্যবহার ঠিক করো। তুমি কেন যাবে অন্য কারো কাছে? ভাবো কিভাবে এসব? আমি বললাম তো শুধু তোমার প্রেগন্যান্সির সময়টুকুই। রাফির কথা শুনে আদিবা রাগে বা সহ্যের বাহিরে চলে যায়। এখন একটা বাচ্চা হবে, তাই এখন তুই গিয়েছিস শরীরের জ্বালা মেটাতে। তাহলে আবার যদি আমার বেবি হয় তখন তুই আবার যাবি? আর তুই পরনারীর কাছে গেলে আমি কেন যেতে পারবো না পরপুরুষের কাছে?
রাফি কি বলবে ভেবে পাচ্ছে না, লজ্জায় মরে যেতে মন চাচ্ছে। আমি ভাবিনি ব্যাপারটা কখনো আদিবা জানবে। আর যদিও জানে তবে আমি নিজেই বলতাম সেটা অনেক পরে বা বলতামই না, কিন্তু লিপি সব নষ্ট করে দিল। ব্লাডি হর। আদিবা আবার ও চিল্লিয়ে বলতে লাগলো, কথা বলছিস না কেন তুই? কথা বল। এই অবস্থায় উত্তেজিত হবার কারণে আদিবার শ্বাসকষ্ট হতে থাকে, মাথাটাও ঘুরে ওঠে। রাফি ছুটে এসে ধরতে যায়। আদিবা, ছবি না আমাকে তুই তোর ওই অপবিত্র হাত দিয়ে। রাফি, ঠিক আছে ধরছি না, প্লিজ তুমি শান্ত হও, একটু বসো চুপ করে। আদিবা, চলে যা আমার সামনে থেকে তুই। এখনই 1 সেকেন্ড ও সহ্য করব না তোকে আমি আর, চলে যা। রাফি আদিবাকে শান্ত করার জন্য রুম থেকে বের হয়ে ছাদে চলে আসে। দেওয়ালে সজোরে ঘুষি মারে, লিপি, আই ওয়ান্ট টু স্পে ইউ। ডায়াল করল লিপির নম্বরে, মুখে খুব বিশ্রী ভাষা জমিয়ে অপেক্ষায় আছে রাফি ওপাশ থেকে ফোন রিসিভ করার। আদিবা হু হু করে কেঁদে ওঠে। একবার ভেবেছিল হয়তো রাফি ভুল করে ফেলেছে, কিন্তু না, যে স্বেচ্ছায় নোংরামিতে জড়িয়ে যায় তাকে আর যাই হোক ক্ষমা করা যায় না। আদিবা চুপ করে বসে থাকে কিছু সময়, তারপর উঠে ধীরে ধীরে বাসার গেট পেরিয়ে চলে যায় বাহিরে, তারপর মেইন রোডে। কেন দিকবিদিক পাচ্ছে না, বেখায়ালিভাবে হেঁটে চলেছে। হঠাৎ এক ট্রাক দ্রুত গতিতে হর্ন দিতে দিতে সামনে আসছে, কিন্তু আদিবার সেদিকে খেয়াল নেই। পেছনে থেকে কেউ একজন আদিবাকে টেনে রাস্তার সাইডে নিয়ে আসে। আদিবা, কি করছিলি তুই? আদিবা, সাদ তুই? আদিবার বন্ধু সাদ? হ্যাঁ, তুই কি করতে যাচ্ছিলি? আদিবার মাথা ঘুরে ওঠে। সাদ, আচ্ছা তোর বাসা তো এখানে, চল দিয়ে আসি তোকে। আদিবা, আমি বাবার বাসায় যাব। আদিবাকে দেখে একদমই স্বাভাবিক লাগছে না, তাই কথা না বাড়িয়ে ওকে বাবার বাসায় নিয়ে গেল। পুরো রাস্তা আদিবা মনে হচ্ছিল অন্য জগতে আছে। ওর পাশে যে বেস্ট ফ্রেন্ড বসে আছে সেদিকে খেয়ালই নেই। লিপিকে গুনে গুনে 50টা কল দেওয়ার পরও ধরল না, তাই ঘরে ফিরে এলো রাফি। লিপি পায়ের ওপর পা তুলে আয়েশ করে বিয়ার খাচ্ছে। বলেছিলাম এর ফল ভালো হবে না, এখন দেখ কেমন লাগে, হাহাহা, তুই কল দিতে থাক। রাফি পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও আদিবা নেই। এই ভর সন্ধ্যায় কোথায় গেল মেয়েটা? ফোনটা ওর সাথে নেয়নি। ও চলে যায়নি তো? গলা ফাটিয়ে ডাকতে লাগলো, আদিবা কোথায় তুমি? মা, ওর মায়ের কাছে চলে যায়নি তো? সেখানে যে যাবে, ও তো পার্স মোবাইল কিছুই নেয়নি, তাহলে হেঁটে যাচ্ছে। রাফি দেরি না করে গাড়ি নিয়ে বের হয়ে যায়। আদিবাকে নিয়ে সাদ পৌঁছলে আদিবা চুপচাপ হেঁটে চলে যায়, ওর সাথে যে কেউ আছে সেদিকে খেয়ালই নেই। সাদ গাড়ি পার্ক করে ওর পিছু আসে। আদিবার মা, আদিবা মামুনি, নিশ্চয়ই সারপ্রাইজ দিতে এসেছ। আদিবাকে বুকে টেনে নেয়। কেমন আছে আমার মেয়েটা? আদিবা মা, তুমি সবার মতো জিজ্ঞেস করলে না যে জামাই কোথায়? আদিবার মা, কেন রে? সব সময় কি মায়ের বাড়ি এলে জামাই নিয়েই আসতে হবে? আর সে আসলে তো আমি দেখতেই পেতাম। পাগলি মেয়ে আমার। আদিবা ওর মাকে ছাড়িয়ে চলে যায় ভিতরে। সাদ আন্টি, একটু কথা ছিল। ওকে রুমে যেতে দিন। আদিবার মা, কেমন আছিস তুই? আদিবার বিয়ের পর তো আমার বাড়ির রাস্তা ভুলেই গিয়েছিস। সাদ, ব্যস্ত থাকি আন্টি। আদিবার মা, আচ্ছা মেয়েটাকে অমন লাগছে কেন? কিছু জানিস? সাদ, আমিও চিন্তিত আটি, আজ আমি না এলে। খুলে বলল সব। আদিবার মা মুখে আঁচল গুজে কাঁদতে লাগে, কি বলিস? এমন কি হয়েছে ওর? আদিবার বাবাও পেছনে থেকে শুনে নেয়। তিনি রেগে বলে ওঠে, আমার মেয়ের সাথে কি করেছে রাফি? সাদ, মাথা গরম করবেন না আঙ্কেল, আপনারা ওর সাথে কথা বলুন, আমি কাল আসবো, এখন উঠি। আদিবার মা, খাবার খেয়ে যা। সাদ, মা অপেক্ষা করছে বাসায়, আমার আরও 1 ঘন্টা আগে বাসায় যাওয়ার কথা আন্টি। আদিবার বাবা সাদকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। রাফি অর্ধেক পথ চলে আসে, কিন্তু আদিবাকে পায় না। শ্বশুর বাড়ি যাবার সাহসও পায় না, তাই বাসায় ফিরে যায়। বাসায় গিয়ে আদিবার বোন আবিহাকে কল করে। আবিহা, হেই জিজু, কেমন আছো? রাফি, ভালো আছি, তোমরা কেমন আছো? আবিহা, হুম ভালোই, তবে আপুকে খুব মিস করি। তাড়াতাড়ি আসবো আপুকে নিতে। আচ্ছা জিজু, আমি বাইরে আছি, বাসায় গিয়ে কল দিবনি। রাফি, মানে আবিহা কিছু জানে না, ওকে বলাও ঠিক হবে না। আচ্ছা, বাসায় গিয়ে কল দিও আমাকে। বাবার কাঁধে মাথা রেখে বসে আছে আদিবা,
আর মা নিজের হাতে জোর করে ভেজিটেবল স্যুপ খাইয়ে দিচ্ছে। ওনারা ঠিক করেছে আদিবা যত সময় না নিজে থেকে কিছু বলবে কেউ কিছু জিজ্ঞেস করবে না। আবিহা আপু, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। আদিবা হেসে বলে, চলে এলাম তোর চকলেট আইসক্রিমে ভাগ বসাতে। আবিহা, তুমি যাবার পর তো এগুলা তেমন খাই না, দাঁড়াও আমি গিয়ে নিয়ে আসছি সব। আদিবা, এই মা এলি, এখন না কাল আনিস। আবিহা, ওকে আপু, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর জমিয়ে আড্ডা হবে। আবিহার কপালে চিন্তার ছাপ, আপুর চোখ মুখ ফোলা, তখন হাসিটাও মেকি ছিল। কিছু একটা হয়েছে, জিজুকে কল দিতে হবে। আদিবা, আবিহা একজন আর একজনের জান, কেউ সমস্যায় থাকলে চট করে জেনে যায়। ওদের দুই বোনের ভালোবাসা দেখে কাজিনগুলো হিংসায় জ্বলে। আবিহা, জিজু আপু তো এখানে, আপনি বললেন না যে? রাফি, কেমন লাগলো সারপ্রাইজ? আবিহা, জিজু আপু কি রাগ করে এসেছে? রাফি, হ্যাঁ, পাগলিটা না বলে চলে গেছে, ফোনও নেয়নি। আমি সকালে আসবো, একটু দেখে রেখো। আবিহা, হুম হুম, আমি আছি তো, প্যারা নেই। রাখছি এখন, বাই। রাতে ঘুমানোর সময় আদিবা আবিহার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। একদম চুলের যত্ন নিস না, এখন থেকে আমি তেল দিয়ে দিব প্রতিদিন। আবিহা, হিহি দিও, বড় জোর একদিন, দেখবি সকালেই তোমার বউ পাগল জামাই হাজির হবে তোমাকে নিয়ে যেতে। আদিবা আনমনে বলে ওঠে, আর যদি না যাই? আবিহা চমকে ওঠে, কি বলল আপু? আবিহা কিছু জিজ্ঞেস করার আগেই আদিবা বলে উঠল, ভালো লাগছে না, ঘুমোবো আমি। চোখ বুজে নিল আদিবা। জিজুর সাথে আগেও রাগারাগি হয়েছে আপুর, কিন্তু কখনো এভাবে বলেনি, এবার বড় সর কিছু হয়েছে মনে হয়। আবিহাও ঘুমিয়ে পড়ল। সবাই ঘুম। আদিবার চোখে এক ফোঁটাও ঘুম নেই। চোখটা বন্ধ করলেই নোংরা দৃশ্যগুলো ভেসে উঠছে। কাঁদছে না, তবুও কষ্টের জোয়ারের বানের টানে চোখ থেকে অবাধ্য জলগুলো উপচে পড়ছে। কেন করলে রাফি এমনটা? আমার থেকে তোমার সাময়িক শারীরিক সুখ কি খুব বেশি দরকার ছিল? কি হতো একটু ধৈর্য ধরে থাকলে? এই তোমার ভালোবাসা রাফি। এদিকে রাফিও এক মুহূর্ত শান্তিতে নেই, অপেক্ষায় আছে কখন সকাল হবে। আদিবাকে ছাড়া আমি পারবো না থাকতে, অসম্ভব। যেভাবেই হোক ওকে বুঝিয়ে আমি নিয়ে আসবো কালই। আদিবার কাছে একদম সকাল সকাল চলে যায় রাফি। উদ্দেশ্য সকালের নাস্তাটা করেই চলে আসবে ওকে নিয়ে। বাসায় সবাই প্রস্তুতি ছিল রাফি আসবে, তারা জানে, সবসময়ই এটা করে। সবার ব্যবহার দেখে মনে হচ্ছে আদিবা কাউকে কিছু বলেনি, তাই রিল্যাক্সে নাস্তাটা সেরে নিল। আদিবা রুমে চলে গেলে রাফিও আসে সাথে। দরজা লক করে আদিবার পাশে গিয়ে বসে। আদিবা চোখ গরম করে বলে, ওঠ এখান থেকে। রাফি সাথে সাথে উঠে দাঁড়িয়ে বলে, এখনো রেগে আছো? আদিবা, আছি এবং আজীবন থাকবো। রাফি, মানে কি বলতে চাচ্ছ? আদিবা, আমি তোর সাথে আর সংসার করব না। রাফি কথাটা শুনে হো হো করে হেসে ওঠে। তারপর কি করবে? তুমি কি ভাবো তোমার ফ্যামিলি তা করতে দিবে? আর বাকিদের কথা নাই বললাম, তাই ফালতু কথা রাখো, বাসায় চলো। আদিবা, তোর সাথে কথা বলতে আমার রুচেতে বাজছে, এখান থেকে জাস্ট চলে যা তুই। আমি এখন কাউকে কিছু বলবো না, যা হবার সেটা বেবি দুনিয়াতে আসার পর হবে, কারণ গর্ভবতী অবস্থায় এমনিতেও ডিভোর্স হবে না। এত আগে সবাইকে প্যানিক করতে চাই না। ততদিন তুই অভিনয় করবি যেন সব ঠিকঠাক। আর হ্যাঁ, কথাটা যেন আমাদের মাঝেই থাকে। আমার আগে তোর থেকে দূরে থাকার কারণ কাউকে বলবি না। এখন যা, আমি রেস্ট নিব। রাফি, তুমি বললেই সব শুনতে হবে আমাকে? আদিবা, চিনিস তো আমার বাবাকে, রিটায়ার্ড কর্নেল। এই ভিডিও আর এর পেছনে তোর মনোভাব যদি জানতে পারে, তোকে দুটুকরো করে কুকুর দিয়ে খাইয়ে দিবে। রাফি এবার ভয়ে ঢোক গিলল, সত্যি এই লোক প্রচুর ডেঞ্জারাস, আর দুই মেয়ে বলতে পাগল। একবার আদিবাকে একটা ভার্সিটির ছেলে বাজে কথা বলেছিল, তাই আদিবার বাবা ওকে পিটিয়ে পাক্কা 2 দিন ভার্সিটির মাঠে হাত পা বেঁধে বাঁশ দিয়ে টানিয়ে রেখেছিল। এরপর আদিবাকে ভয় পায় না, শুধু সাথে ওই ভার্সিটিতে র্যাগিং অফ সহ সব অসভ্যা ছেলে পেলে ভদ্র হয়ে যায়। রাফি আর কথা বাড়ায় না, নিজের যত্ন নিও। আমি সময় পেলে আসবো আবার, আর তোমার দরকারি ডব জিনিস পোত পাঠিয়ে দিব আজই। রাফি চলে যেতেই আদিবা বলতে থাকে, জানি তো ভালোবাসো, সারাটা রাত এক ফোঁটাও ঘুমাওনি, এমনকি রাতে খাওনি।
তোমাকে আমিও প্রচুর ভালোবাসি, তবে তুমি তার যোগ্য নও রাফি। আমি আমার সবটুকু ভালোবাসা নিংড়ে অপাত দান করেছি। বাবা মা বাইরে গেছে, আবিহাও চলে গেছে ক্যাম্পাসে। একা একা বসে আছে আদিবা, কিছুই ভালো লাগছে না। বেবি কিক করলো পেটে। আদিবা, বড্ড দুষ্টু হয়েছ কিন্তু তুমি বাবু, যখন তখন কিক দাও কেন হুম? এখনই এত জ্বলাচ্ছ, বাইরে এলে না জানি কি কি করবে। তোমার পিছে সারাদিন থাকতে হবে আমার হুম। বেবি আবার কিক করলো। আদিবা পেটটা দুহাতে আঁকড়ে বললে, তাড়াতাড়ি চলে এসো লক্ষ্মী বাচ্চাটা, মাম্মা অনেক অপেক্ষা করে আছি। আননোন নাম্বার থেকে কল আসছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আচেনা মেয়েলি কণ্ঠস্বর বলে উঠল, কেমন আছো? আদিবা কে? লিপি, তোমার বরের বর্তমান ভালোবাসা। কথাটা শুনে আদিবার পায়ের রক্ত মাথায় উঠে গেল রাগে, তবুও নিজের রাগকে পাওয়া না দিয়ে বলল, আমার কাছে কি? লিপি, ভিডিওতে তো দেখেছো আমরা কত হ্যাপি। এখন বলো কবে ডিভোর্স দিচ্ছ ওকে? আমার আর তরস সইছে না বিয়ে করে একসাথে থাকার জন্য। আদিবা এবার জোরে জোরে হেসে উঠল, কি বলছো এসব? বাংলা মদ খেয়েছো নাকি? লিসেন টু মি ভেরি কেয়ারফুলি বিকজ আই ওয়ান্ট টু রিপিট মাই ওয়ার্ডস। কি যেন বললে? ভালোবাসা? আবার বিয়ে? রাফি মরে গেলেও ওর ভালোবাসার জায়গায় আমি ছাড়া অন্য কেউ আসতে পারবে না, কারণ ও সেই সুযোগই দিবে না। আর বিয়ে? ও শুধু তোমার সস্তা দেহটাকে ভোগ করেছে। বিয়েই যদি করতো তাহলে তোমাদের রঙ্গলীলার ভিডিও আমাকে পাঠানো লাগতো না। লিপি চুপ করে শুনছে কথাগুলো, কারণ আদিবা মিথ্যা বলছে না। এই চুক্তিতেই রাফির সাথে ও বেড শেয়ার করেছিল, কিন্তু রাফির প্রেমে পড়ে গিয়েই ঘটল অঘটন। আদিবা আবারও বলল, শুয়েছ, মজা দিয়েছ, বিনিময়ে মজাও পেয়েছ, টাকাও পেয়েছ। এর থেকে বেশি কিছু আশা করলে তোমার আমও যাবে, ছালাও যাবে। তাই ডোন্ট কল মি অ্যাগেন, আদারওয়াইজ আইল টেক লিগ্যাল অ্যাকশন অ্যাগেনস্ট ইউ। ফোন রেখে লিপি আদিবার কথাগুলো এবার মন দিয়ে ভাবতে থাকে। আমার ভালোবাসা তো একতরফা, আর রাফিও আমাকে বিয়ে করবে না যতই ব্ল্যাকমেইল করি। না বাবা, আমি আর এর গভীরে যাব না, নইলে জেলে পচে মরতে হবে। ভালোবাসার থেকে জীবনের মূল্য অনেক বেশি। তাছাড়া আমি ওকে ভালোবাসি না, জাস্ট ওর গুড লুকিং আর টাকার ওপর ক্রাশড। অনবরত দরজা ধাক্কাচ্ছে কেউ, মনে হচ্ছে ভেঙেই ফেলবে। লিপি বুঝে গিয়েছে বাইরে রাফি এসেছে, ভয় ঢোক গিলল, দরজা তো খুলতেই হবে, না হলে ঝামেলা বেঁধে যাবে। লিপি দরজা খুলে দিল, রাফি ঠাস করে চড় মেরে দিল, লিপি ছিটকে পড়ল ফ্লোরে। রাফি ভেতরে ঢুকে দরজা লক করে দিল, হিংস্র চাহনি দিয়ে রয়েছে লিপির দিকে। লিপি ভয়ে বসেই পিছুতে থাকে। রাফি খুব বার বেড়েছে তাই না? আমার সংসারে অশান্তি বাঁধিয়ে ফোন রিসিভ করিস না তুই। রাফি বেল্ট খুলে ইচ্ছামতো পেটাতে লাগলো লিপিকে। তোর জন্য আজ আমার বউ বাবার বাড়ি চলে গেছে। আমি ওর চোখে চোখ রেখে কথা বলতে পারছি না। খুব শখ না তোর আমাকে বিয়ে করার? মেয়ে এবার বেল্টের বাড়ির সাথে তা উপভোগ কর। লিপি, আই এম সরি রাফি, ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দাও। আমি আর এরকম করব না, তোমাদের লাইফ থেকে দূরে চলে যাব। রাফি, তোর সরি দিয়ে কি হবে আমার? কি করব তোর সরি দিয়ে? তোকে কি টাকা কম দিয়েছিলাম যে এত বড় ক্ষতি করলি আমার? আগের চেয়ে মারার স্পিড আরও বাড়িয়ে দিল। লিপির চিৎকার শোনার মতো কেউ নেই, রাফি আয়েশ করে পেটাচ্ছে যত সময় না সব রাগ কমে। আদিবা বেবির সাথে আবার ও কথা বলছে, সরি বাবুন সোনা, তুই রাগ করিস না, তোর আবাকে দূরে রাখছি বলে, জানিসই তো কি করেছে। তোকে আমিই ভালোবাসবো, অনেক ভালোবাসবো, দেখে নিস। ওই নোংরা লোকের ছায়াও পড়তে দিব না তোর ওপর। ব্যাস কয়টা দিন তুই পৃথিবীর আলো দেখলেই ওর জীবনের অন্ধকার নামাবো আমি। জাস্ট ওয়েট অ্যান্ড সি মিস্টার রাফি সাওয়া। বাবা মা ডাকছে আদিবাকে, আদিবা দেখে যাও, তাড়াতাড়ি এসো। আদিবা আস্তে আস্তে রুম থেকে বের হয়ে আসে। এ কি করেছো? এত কিছু কেন? আদিবার বাবা, তুমি তো না বলে এসেছো তাই বাজার করা হয়নি, এখানে সব তোমার পছন্দের খাবার। আদিবার মা, তুমি আমের আচার পছন্দ করো, দেখো তোমার বাবা সবগুলো নিয়ে এসেছে, এখানে 6 রকমের আছে। আমি সব তোমার রুমে পাঠিয়ে দিচ্ছি। আদিবা, অযথা টাকা নষ্ট করো। আদিবার বাবা, তো আমার যা আছে সবই তো তোমাদের 2 বোনের। আমি টাকা নিয়ে কি কবরে যাব? আদিবা বাবা, বড্ড বেশি বলো তুমি। ঠিক আছে, আমি আর কিছুই বলবো না, যা খুশি করো।
বাবা শোনো, আজ কিন্তু তোমার স্পেশাল ক্যাসোনাট স্যালাডটা করবে, লাঞ্চে চাই আমার। আদিবার বাবা খুশি হয়ে গেলেন, অনেক দিন পর আজ কিচেনে যাবে। আর আদিবার মায়ের মুখ কালো হয়ে গেল। এই শোনো, আমি সব কাটাকুটি যা যা লাগে সব করে দিব, তুমি শুধু রান্না করবে। একা একা পাকনামি করে আমার কিচেনের আঠাশটা বাজাবে না। আদিবা হো হো করে হেসে ওঠে। আবিহা কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে আমাকে ছাড়া? হুম। আদিবার মা কিছু না, আমার কিচেনের সর্বনাশের প্ল্যান করছে তারা বাপ বেটি। আবিহা ওয়াও, আমিও তোমার দলে হিহি। আজ একসাথে মায়ের কিচেনের 12টা না, মায়ের ভাষায় 28টা বাজাবো। আবারও সবাই মিলে হেসে দিল। আদিবার মা প্রাণ ভরে স্বামী সন্তানদের হাসি দেখছে, কতদিন পর। রাফি আদিবার জন্য সবকিছু পাঠিয়ে দিয়েছে বাসায় এসে। লিপির অবস্থা এত খারাপ করে এসেছে, কখনো আর রাফির সামনে আসবে না। আদিবাকে কল দিল, তোমার সবকিছু পাঠিয়ে দিয়েছি, কাল মিটিং আছে, আমি পরশু আসব। আদিবা ওকে ফোন রেখে দিল। রাফি আর শোনো, নিজের যত্ন নিও, লাভ ইউ। হ্যালো আদিবা, কথা বলছো না কেন? আদিবা কল কেটে দিয়েছে। এত ঘৃণা হচ্ছে, কথা শেষ না করেই রেখে দিলে। কি করলে ক্ষমা করবে আমাকে তুমি? কিছুই বুঝতে পারছি না। রাফি আদিবার সব প্রয়োজনীয় জিনিসপত্র পাঠিয়েছে দেখে আদিবার বাবা মা বোন বুঝে গেল আদিবা একদম বেবি ডেলিভার পর্যন্ত থাকবে। খুশিতে মনটা নেচে উঠল ওদের। বিকেলে কিছু মহিলা এলো আদিবার বাসায়, আশেপাশের ফ্ল্যাটের সব ভাবিরা। আদিবার মায়ের সাথে গল্প করছিল। আদিবা রুম থেকে বাহিরে এলো। কি ব্যাপার ভাবি, আদিবা মামুনি এসেছে বলেননি তো? কবে এলো? আদিবার মা এই তো গতকাল রাতে এসেছে। তারা আদিবাকে ডেকে পাশে বসালো। কেমন আছো মামুনি? কোনো সমস্যা হচ্ছে না তো? আদিবা ভালো আছি, সমস্যা নেই কোনো। তা ভাবি মেয়ে কতদিন থাকবে? আদিবার ঠোঁটের আগায় এসে গেছে, আর যাব না। কিন্তু আদিবার মা বলে ফেলে, প্রথম বাচ্চা তো বাবার বাড়িতেই হয়, তাই একদম বেবি দুনিয়াতে আসলে তারপর। আদিবাকে সবাই অনেক দোয়া দিয়ে চলে যায়। সবাই যাবার পর আদিবা ওর মাকে জিজ্ঞেস করে, আমি যদি আর কোনোদিন শ্বশুর বাড়ি না যাই তবে কি খুব সমস্যা হয়ে যাবে মা? মেয়ের কথায় চমকে ওঠেন তিনি, কিন্তু নিজের অবস্থা বুঝতে না দিয়ে এক গাল হেসে বলে ওঠেন, সমস্যা কেন হবে? কি যে বলিস তুই? আদিবা হাহা, মজা করছিলাম মা। আদিবার মা, পাগলি মেয়ে আমার, যা রেস্ট কর। আদিবা বিছানায় হেলান দিয়ে ভাবছে, কতটা কঠোর করে দিয়েছো আমার মনকে তুমি রাফি। এতটাই ঘৃণা হচ্ছে তোমার মুখটাও দেখতে মন চায় না। অথচ তোমাকে ছাড়া আমি এক সেকেন্ডে ভাবতে পারতাম না। আচ্ছা, আমার থেকে তো মা এই কয় মাস দূরে রয়েছি তাই সহ্য করতে পারলো না, তার মানে ও কি বিয়ের আগেও? হতেও পারে, কেন জানি, আর এক বিন্দুও বিশ্বাস হচ্ছে না লোকটাকে। বদ্ধ রুমে বসে থেকে আড্ডো একা লাগছে। হয়তো রাফির শূন্যতা পুরাচ্ছে, কিন্তু না, আমি ওকে ক্ষমা করব না, কিছুতেই না। যতই কষ্ট হোক, আমি আমার ভালোবাসাকে অপমান করব না। আদিবা আনমনে একটা কবিতা আবৃত্তি করতে লাগল। ঘুরে ফিরেই কি তার দেখা পাই? নাকি সে আমার রন্ধ্রে রন্ধ্রে বসবাস করে? ধুলোমাখা হয়ে আড়ালে হারায়, আবার হালকা নীল বিষাদী বাতাসে স্পষ্ট দৃশ্যমান হয়ে সামনে এসে দাঁড়ায়। কিরে, বেশ তো ছিলি আমায় ছাড়া, এত সহজে কি থামবে এই তারা? আমি যখন আড়ালে, তুই কোথাও হারালে, সেই শূন্যতা পুরাতে ভরে দিব তোর আমাকে ভুলে থাকা হৃদয় অসংখ্য বেদনাময় হাহাকার, কারণ আমি তোর, তুই আমার প্রিয় একাকিত্ব। রাইটার ফারেহা লাবনী। দরজার করাঘাতে সেদিকে তাকায় আদিবা। আবিহা এসেছে। কি করছো একা একা আপু? আদিবা কিছু না। আবিহা ছাদে যাবে আপু? আদিবা এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এই অবস্থায় অসময়ে ছাদে যেতে হয় না। আবিহা ঠিক আছে আপু, কাল তোমাকে চেক আপ করতে নিয়ে যাব। কেমন যেন শুকনো লাগছে। আদিবা হুম, যেতে হবে, আমি চাই না আমার জন্য বেবির ক্ষতি হোক। সাদর কি কথা হচ্ছে দুই বোনের? আবিহা এই তো কাল আপুকে নিয়ে চেক আপ করতে যাব। সাদ হুম যেও, বোম্বাই মরিচের চটপটি এনেছিলাম, কেউ কি খাবে? আদিবার চোখ চিক চিক করতে লাগলো খুশিতে। তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? নিয়ে আয় তাড়াতাড়ি। আদিবার মা ট্রে ভর্তি করে নিয়ে এলো, আর আদিবাকে কড়াভাবে বলে গেল যেন অল্প খায়, না হলে সমস্যা হবে। মা যেতেই আদিবা হামলে পড়ে চটপটির ওপর। সাদ অপলকে দেখতে থাকে আদিবার দিকে।
রাফি একটা ক্যাফেতে বসে আছে, সামনে ওর বেস্ট ফ্রেন্ড আবির বসা, চরম বিরক্তি নিয়ে তাকিয়ে আছে রাফির দিকে, কারণ গত ঘন্টা ধরে বসে আছে অথচ রাফির মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না। শালা নির্ঘাত বড় কিছু বাজিয়েছে এবার। আবির বলল, আর কত সময় মুখে তালা দিয়ে বসে রইবি? কিছু তো বল, নইলে আমি চললাম বাসায়, বড্ড ঘুম দরকার। রাফি, এদিকে আমার ঘুম, মনের শান্তি, আমার অস্তিত্ব আমার থেকে দূরে চলে গেছে। আবির, আরে ভাই, না বললে কিভাবে বুঝবো? কি করেছিস বল। আমি শিওর এবার তুই বড় কিছু ঘটিয়েছিস। রাফি, বড় না, অনেক বড় অঘটন ঘটিয়েছি। আসলে আদিবাকে এতদিন কাছে না পেয়ে আমি নিজেকে সামলাতে পারিনি, তাই একটা মেয়ের সাথে ফিজিক্যালি জড়িয়ে পড়ি তারপর। আবির, ছি, তুই এতটা নিচু হলি কিভাবে রাফি? আমার ভাবতেই ঘেন্না হচ্ছে। রাফি, তুই ও আমাকে বুঝলি না? আবির, কোথায় বুঝলাম না, বুঝেছি বলেই তো এমন করছি। রাফি, আমরা মুসলিম, 4টা বিয়ে ফরজ আমাদের। আবির, হ্যাঁ তো করো না বিয়ে, কে মানা করেছে? কিন্তু তুই তো পরকীয়া ও কাটছিস না, সারাশ্রী অবৈধ শারীরিক সম্পর্ক গড়ছিস। কে মেনে নিবে এরা ভাই? তার ওপর তুই এতে কোনো অন্যায় ও দেখছিস না। তোর তো ভাগ্য ভালো আদিবা তোকে খুন করে ফেলেনি। এখানে আদিবা হলে কি করবি তুই? রাফি, ও কেন করবে আজব? আমি একটা ছেলে, সোনার আংটি বাঁকা হলেও দামি। আর মেয়েদের বেলায় ছুরি বাঙ্গির ওপরে থাকুক বা নিচে, ক্ষতি কিন্তু বাঙ্গিরই হয়। তেমনি আদিবা এসব করলে সমাজ ওকে সোজাসুজি বলবে পতিতা, দুশ্চরিয়া, আরও কত কি। কিন্তু আমার বেলায় সমাজ কি এসব বলবে? সমাজ তো বলবে পুরুষ মানুষ করতেই পারে, অথবা দোষটা আদিবারই হবে। লোকে বলবে আদিবাই আমাকে ধরে রাখতে পারেনি বা আমার চাহিদা মেটাতে পারেনি, তাই আমি অন্য জায়গায় গিয়েছি। আবির দু হাতে জোরে 2টা তালি দিয়ে বলল, বাহ, সবকিছু জেনে শুনে বুঝে তবেই মাঠে নেমেছিস দেখছি, একদম থার্ড ক্লাস চিন্তা ভাবনা তোর। আমি আর কিছুই বলবো না তোকে রাফি, আদিবা ভাবি যা করেছে ঠিকই করেছে। She don't deserve such a low class or characterless person just like you. আবির সোজা চলে যায় রেস্টুরেন্ট থেকে, মনে মনে আওড়াতে থাকে, এটা আমার ছোটবেলার বন্ধু রাফি নয়, একদম পাল্টে গেছে। রাফি, আমি এমন কিছুই করিনি যে সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে আমাকে। বেশ, তবে তোরাই থাক তোদের অ্যাটিটিউড নিয়ে। আদিবা আমাকে ছাড়া থাকতেই পারবে না, একটু রাগ করেছে তো কয়দিন পর সব ভুলে যাবে। সাদ, আবিহা, ওর সাথে কথা বলবো তুমি কি? আবিহা, শিওর ব্রো। আদিবা, কি জানতে চাস? সাদ, যা ঘটেছে, আমি তোকে কোনোদিন এরকম দেখিনি আদিবা। তাই কোনো রকম ভনিতা ছাড়া বল কি হয়েছিল? আদিবা, বলে কি হবে? সাদ, এভাবে বলছিস কেন? তুই মনে মনে কষ্ট পাচ্ছিস, একটু হলেও কমবে। প্লিজ বল কি হয়েছে। আদিবা, কিছুই না, কাউকে অতিরিক্ত ভালোবাসার অন্ধবিশ্বাসের ফল পেয়েছি রে। রাফি আমাকে চরমভাবে ঠকিয়েছে সাদ। আদিবা কেঁদে ফেলল। সাদের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, আন্দাজ করতে পারছে কি হয়েছে, কিন্তু সাহস পাচ্ছে না জিজ্ঞেস করার। নিশ্চয়ই অপ্রত্যাশিত কিছু বলবে আদিবা। ঠিক আছে, এখন কিছুই বলতে হবে না, রেস্ট কর। যখন তোর মন চাবে বলতে, জাস্ট কল মি, ইউ নো নাইং অলওয়েজ দেয়ার ফর ইউ। আদিবা হালকা মাথা নেড়ে সম্মতি দেয়। সাদ চোখের পানি লুকাতে দ্রুত বের হয়ে যায় রুম থেকে। রাতে খাবার সময় আদিবার বাবা নিজ হাতে খাইয়ে দিচ্ছে 2 মেয়েকে। আদিবার মা ভীষণ চিন্তিত বিকেলে আদিবার কথা শুনে। রাতে শোয়ার সময় আদিবার মাও আদিবার বাবাকে বলে বিকালে মেয়ের হেয়ালি কথা। আদিবার বাবা, রাফি যদি আমার মেয়েকে কোনো কষ্ট দিয়ে থাকে আমি ওকে মেরে মাটিতে পুঁতে দিব বলে রাখলাম। দেখেছো আমার মেয়ের চোখের নিচে কালি পড়ে গেছে। আদিবার মা, এখনই এত ভেবো না তো, কাল আদিবা যাবে ডক্টরের কাছে। আর দোয়া করো যেন ভালো কিছুই হয়, যা ভাবছি সেটা যেন না হয়। মেয়েটা অনেক ভালোবাসে যে রাফিকে। রাত 1টা, আদিবার চোখে ঘুম নেই। টেবিল ল্যাম্প জ্বালিয়ে শুয়ে আছে। রাফি কল দিচ্ছে। আদিবার অনিচ্ছা সত্ত্বেও রিসিভ করল। ওপাশ থেকে রাফি নেশালো কণ্ঠে বলে উঠল, একটুও ভালোবাসো না আর আমাকে, তাই না বউ? আদিবা, তুমি মদ খেয়েছ রাফি? ও মাই গুডনেস, আর কত অধপতন হবে তোমার রাফি? মেরে ফেলতে চাও আমাকে? রাফি, তোমাকে মারবো কেন?
তুমি তো আমাকে মারতে চাও, তাই তো গিয়ে বসে আছো বাবার বাড়ি। এতটা নিষ্ঠুর কি করে হতে পারো তুমি? আমাকে ছাড়া কিভাবে আছো তুমি? আদিবা, মানুষ যখন অতিরিক্ত কষ্ট পায় তখন নিষ্ঠুর হতে শেখে। আজ আমার এই নিষ্ঠুরতার কারণ একমায় তুমি রাফি। রাফি, এরকম করো না, মরে যাব আমি তোমাকে ছাড়া, অনেক বেশি ভালোবাসি তো আদিবা। আদিবা, হা, ভালোবাসা? দেখলাম তো তার নমুনা। আমি ঘুমোবো রাফি, গুড নাইট। রাফি, প্লিজ একটু থাকো না, আই মিস ইউ বউ। আদিবা, হু বউ? মাই ফুট, ডোন্ট কল মি অ্যাগেন। আদিবা ফোন বন্ধ করে দিল। একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, এরপর আর কাউকে কাছের মানুষ হয়ে মন ভাঙার সুযোগ দেওয়া হবে না। ডক্টর, আপনি কোনো কারণে স্ট্রেসড? কাইন্ডলি ক্লিয়ার করে বলুন আমাকে। আপনার বেবির ওপর এর প্রভাব পড়ছে। আদিবার বুক মোচড় দিয়ে ওঠে, না ডক্টর, আমার বেবির কোনো ক্ষতি হলে আমি সত্যি নিঃস্ব হয়ে যাব। ডক্টর, প্লিজ বলুন কি হয়েছে। আদিবা একে একে সব বলল। ডক্টরের ভ্রু কুঁচকে এলো রাফির মনোভাব শুনে। এনে মানুষ না, নীতিহীন জানোয়ার। এখন আপনি কি ভাবছেন? ফিরে যাবেন? আদিবা, যেতাম যদি ও বলতো ভুল করেছি, কিন্তু ওর বিন্দু মাত্র অপরাধ বোধ নেই। ও ছেলে, তাই করতেই পারে, সবেই এরকম চিন্তাধারার মানুষের সাথে থাকা অসম্ভব। তাই আমি ঠিক করেছি ওকে ডিভোর্স দিয়ে দিব। ডক্টর, গুড, ব্রেভ ডিসিশন। তাহলে এগুলো নিজের মনেও সেট আপ করে নিন। নিজেকে স্ট্রং করুন। আদিবা, চেষ্টা করছি, তবে এতদিনের ভালোবাসা, তারপর সংসার জীবনের পথ চলা একটু সময় লাগছে। ডক্টর, সময় লাগবেই, তাই বলে নিজের ক্ষতি করে নয়। আপনি সবসময় চেষ্টা করবেন হাসি খুশি থাকার জন্য। এটা একদম সেন্সিটিভ সময়, ছোট ভুলেও অনেক ক্ষতি হয়ে যাবে। আপনার সাথে কে এসেছে? আদিবা, ছোট বোন। ডক্টর, ওকে পাঠিয়ে দিন, ওর সাথে আমি কথা বলবো। আদিবা, কিন্তু ডক্টর। ডক্টর, ডোন্ট ওয়ারি, আমি কিছুই বলবো না। ডক্টরকে ধন্যবাদ দিয়ে বের হয়ে আসে আদিবা। বাসায় আসার পর থেকেই শুরু হয় আবিহার খেয়াল রাখার অত্যাচার। একটু পর পর এটা সেটা নিয়ে আসছে, মোট কথা আমাকে একটু খুশি রাখতে যা করা যায় তাই সব করছে। কিন্তু মনটা এখন বেশিই খারাপ। আজ রাফি আসবে, না চাইলেও দেখতে হবে অমানুষটাকে। বাবা মা আবিহা সবাই মিলে অনেক বেশি খেয়াল রাখছে আমার। রাত হয়ে এসেছে, কিছু সময় পর রাফি আসবে। বারান্দা থেকে চমৎকার ঘ্রাণ আসছে বেলি ফুলের। আবিহার অনেক ফুল পছন্দ, তাই বিভিন্ন সুগন্ধি ফুল গাছ লাগিয়েছে পুরো বাড়ি জুড়েই। রাফি এসে পড়েছে, মা জামাই আদর করতে ব্যস্ত। এই আদিবাকে ডেকে আনো। রাফি, মা থাক, আমি যাচ্ছি ওর কাছে। আবিহা দুষ্টামি করে বলল, তরস হয়েছে না জিজু? রাফি, একটাই তো বউ, তাও রাগ করে এখানে বসে আছে। আবিহা, আহারে বেচারা, হাহাহা, দৌড় দিন। রাফি হাসি মুখে রুমে ঢুকলেও আদিবার মুখ ঘুরিয়ে নেওয়া দেখে রাফি ওয়াশরুমে চলে যায়। আদিবার অস্থির লাগছে রাফিকে দেখে, অথচ এই মানুষটাকে এক পলক দেখতে অস্থির হয়ে থাকতাম। রাতে খাওয়া দাওয়ার পর রাফি রুমে ঘুমাতে এলে আদিবা চিল্লিয়ে আবিহাকে ডাকে। আবিহা ছুটে এলো, বলো আপু। আদিবা, গেস্ট রুমে রাফি থাকবে, ব্যবস্থা করে দে। আবিহা কিছু বলার আগেই আদিবার মা পেছনে থেকে বলে ওঠে, সে কি রে? কেন? আদিবা, ডক্টর ঠিকমতো ঘুমাতে বলেছে আমাকে। রাফি রাত ভর হাত পা ছুড়ে, আমার ঘুম হয় না, চিন্তা কখন পেটে হাত পা লাগিয়ে দেয় ঘুমের ঘোরে। আদিবার মা, আচ্ছা তাহলে তো আলাদা থাকতেই হবে। রাফি নির্বাক হয়ে তাকিয়ে আছে আদিবার দিকে। সবাই রুম থেকে বের হতেই বলে উঠল, এতটাই অভিমান করেছো যে আমার সাথে এক রুমে থাকবেও না? আদিবা, অভিমান? কে করেছে অভিমান তোমার ওপর শুনি? তুমি যা করেছো তাতে আমি রাগ অভিমান করলে এখানে আসতাম না। আমার ভালোবাসা যতটা তীব্র, ঘৃণাটাও তার সময় তীব্র। আমি জাস্ট ঘৃণা করি তোমাকে রাফি। আমার গা ঘিন ঘিন করে তোমাকে দেখলে, আর তোমার স্পর্শ পেলে হয়তো গা গুলিয়ে বমি করে দিব। রাফি মৃদু চিৎকার করে বলে ওঠে, আদিবা। আদিবা, সত্যি বললাম। নাও লিভ, লেট ইউএস রেস্ট। রাফির আজ কষ্ট হচ্ছে, এতটাই জঘন্য হয়ে গেলাম ওর কাছে। এমন কি করেছি আমি? এসব ভাবতে ভাবতে রুম থেকে বের হয়ে এলো আদিবার মা। আদিবা এবার ভালোই রাগ করেছে বুঝলে। আদিবার বাবা, কেন?
কিভাবে বুঝলে? আদিবার মা জামাইকে রুমেই শুতে দিল না, মিথ্যা অজুহাত দিয়ে গেস্ট রুমে পাঠিয়েছে। আদিবার বাবা তোমার মেয়ে না? মনে আছে বিয়ের প্রথম দিকে তুমি রাগ হলেই আমাকে রুম পর বাইরে পাঠিয়ে দরজা লক করে বসে থাকতে? আদিবার মা তুমি ছিলেই একটা ফাজিল লোক। আদিবার বাবা মা একসাথে হেসে ওঠে। রাফির বাবা কল দিচ্ছে। স্ক্রিনে তাকিয়ে রাফির শরীর ঠান্ডা হতে থাকে। পৃথিবীতে এই একমায় ব্যক্তি যার চোখে চোখ রেখেই কথা বলার সাহস নেই রাফির। সব সময় কথা জড়িয়ে যায়। রাফির বাবা আদিবা মাম্মি কেমন আছে রাফি? আদিবা হলো ইনার জান, মেয়ে নেই তাই আদিবাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। রাফি ভালো আছে, তোমরা কেমন আছো বাবা? রাফির বাবা ভালো আছি। মামনির ডেলিভারির ডেট তো এগিয়ে এসেছে। আমি আর তোর মা তাড়াতাড়ি ঢাকা আসব। আদিবাকে বলবি না, সারপ্রাইজ থাকবে ওর জন্য। মেয়েটার খেয়াল রাখিস। রাফির ঘাম ঝরতে থাকে। বাবা ঝাড়ি দিয়ে বলে শুনতে পাচ্ছিস? রাফি আমতা আমতা করে বলে হ্যাঁ বাবা। ঠিক আছে। ফোন রেখে রাফি চিন্তায় থাকে, বাবা এসব জানলে আমাকে জবাই করে সময় নষ্ট করবে না। একদম 20 তালা অ্যাপার্টমেন্টের ছাদ থেকে ফেলে দিবে। আদিবাকে বলতে হবে যাই না, সকালেই বলবো এখন নিশ্চিন্তে ঘুমাক একটু। চোখটা লেগে এসেছিল, আননোন নাম্বার থেকে কল দিচ্ছে কেউ। টেবিল ল্যাম্প জ্বালিয়ে কলটা রিসিভ করলো আদিবা তীব্র বিরক্তি নিয়ে বলল কে? অপর পাশ থেকে বলল, স্বামীর বুকে আরামে ঘুমোনো হচ্ছিল বুঝি? আদিবা এবার রেগে বলল, কে? লিপি কণ্ঠটা চিনলে না? আমি লিপি। আদিবা বেহায়ার মতো কল দিয়েছ কেন আমাকে? লিপি এত সহজে ছেড়ে দিব তোমাদের ভাবলে কি করে? রাফিকে কল দেওয়ার মুড নেই তাই তোমাকেই কল দিলাম। আদিবা কি চাও? লিপি টাকা। আদিবা কিসের? লিপি টাকা না দিলে তোমার ইনোসেন্ট স্বামী আর আমার সুখময় ভিডিওটি রাফির বাবাকে পাঠিয়ে দিব। আদিবা সেটা তোর নাগরকে বল, ব্লাডি স্লাট। লিপি ফোনটা রাতে নিলেই লিপি বলে, ঠিক আছে। আর সাথে তোমার কিছু হট ছবি আছে, সেটাও ভাইরাল করে দেই। কি বলো? আদিবা মানে? আমার ছবি তুই কোথায় পেয়েছিস? লিপি তোমার বরের ফোনে। একদিন আমার সাথে সুখসময় সময় কাটানোর পর রাফি যখন গভীর ঘুমেছিল তখন ওর ফোনটা আনলক পেয়েছিলাম, সেদিন রেখে দিয়েছিলাম। ভাবতেই পারিনি সুযোগ মতো কাজে লেগে যাবে। হা হা হা। আমার শরীর থেকে যত ফোঁটা রক্ত ঝরিয়েছে রাফি তার দাম দিতে হবে ওকে। 50 লাখ টাকা 3 দিনের ভেতর না পেলে এই ছবি আর ভিডিও ভাইরাল করে দিব। গুড নাইট। বিশ্রী হাসি দিয়ে রেখে দেয় ফোনটা। এবার আদিবা চিন্তায় পড়ে যায়, সাথে প্রচণ্ড রাগ নিয়ে বলে, লিপি জানে না ও কার সাথে পাঙ্গা নিতে এসেছে। রাফিকে কল দিয়ে বলে, জাস্ট 1 মিনিট এর আমার রুমে আয়। রাফি ভয়ে ভয়ে ঘরে ঢোকে, হঠাৎ এত রাগের কারণ খুঁজে পাচ্ছে না। আদিবা দরজা লক করে, এখানে এসো। রাফি সামনে গিয়ে বসে। আদিবা অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে খুবই শান্তভাবে বলে, তোর পাপের শাস্তি কি এখন আমাকেও ভোগ করতে হবে রাফি? রাফি চমকে উঠে, মানে কি বলছো? আদিবা লিপির সাথে বলা কথার রেকর্ড শোনায়। রাগে রাফির কপালের রগ ফুলে ওঠে। আদিবা আলগা রাগ দেখিয়ে, কি হবে এখন? আমি তো আমার মতো করে ওকে টাইট দিয়ে দিব, কিন্তু তোমার কি হবে রাফি? বাঁকা হেসে তাকিয়ে থাকে আদিবা। রাফি নিরীহ হরিণের মতো চুপটি করে তাকিয়ে আছে। এটা অন্য সময় হলে আদিবা অতি আদরে বুকে আগলে নিত রাফিকে, কিন্তু আজ মজা লাগছে। নিজের কর্মের ফল খুব তাড়াতাড়ি পেতে যাচ্ছে রাফি। রাফি বাবা মা মনে হয়ে 3-4 দিনে চলে আসবে ঢাকা। আদিবা গ্রেট, তাহলে তো তোমার আর রক্ষে নেই, কি বলো? রাফি মজা নিচ্ছ? আদিবা না, মজা লুটছি। তোমার কৃতকর্মের ফল এসব রাফি। খুব তো জোর গলায় বলছিলে কি এমন করেছি আমি? এখন তুমি কি করেছো সেটা না হয় তোমার বাবাই তোমাকে বোঝাবে। নাও লিভ। রাফি চিন্তা করতে করতে বের হয়ে এলো, আমি যা করেছি সেটা শুধু আমি একাই অন্যায় মনে করছি না, কিন্তু বাকিরা তো আমাকে বুঝতেই চাইছে না। আর লিপি, এবার তুই তোর প্রাণ নিয়ে ফিরতে পারবি না। তোকে হয়তো আদিবা জানে মারবে না, কিন্তু আমি তোকে বাঁচতে দিব না। পরদিন সকালে রাফি অফিস চলে যায় কারো সাথে দেখা না করেই। আদিবার মা, কিরে মামনি, রাফি চলে গেল দেখা না করেই? আদিবা ওর মিটিং আজ সকালে, নাস্তা ক্লায়েন্টের সাথেই করতে হবে।
সবাই ঠিকই বুঝেছে আদিবা মিথ্যা বলছে, কিন্তু কথা বাড়ালো না, কারণ স্বামী স্ত্রীর মান অভিমানে তৃতীয় ব্যক্তির কথা বলাটা অসমীচীন। বাসার কলিং বেল বাজছে, এত সকালে এলোটাকে? আবিহা বিরক্তি নিয়ে গেটাটা খুলল, কিন্তু বাহিরে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে ঠোঁটে চওড়া হাসি ফুটল। আবিহা সাদকে নিজের ভাই থেকে কোনো অংশে কম ভাবে না। সাদ, গুড মর্নিং মিষ্টি পাখি। আবিহা, গুড মর্নিং, এসো এসো। আদিবা কে রে? সাদ, তোর জম। আদিবা, বাদর। এই সাত সকালে কি হুম? সাদের পেছনে ড্রাইভার ঢুকলো, দু হাত ভর্তি ব্যাগস। আদিবা, এসব কি রে? সাদ, মায়ের শরীরটা 2 দিন খারাপ, আজ সুস্থ হয়েই তার প্রিয় মেয়ের জন্য পাঠিয়ে দিয়েছে এসব, আর আমার ঘুমের 13টা বাজিয়েছে। হু। আদিবা, বেশ করেছে। আবিহা, তাড়াতাড়ি সার্ভ কর, খিদে পেয়ে গেছে। ইস, কতদিন পর আন্টির হাতের রান্না খাবো। সাদ, তুই প্রেগন্যান্ট না হলে আমি জীবনেও আনতাম না, আর সাধের ঘুম নষ্ট করে। হু। আদিবা, আমি প্রেগন্যান্ট না হলে অবশ্যই 2 দিন সময় লাগতো না আমার তার হাতের রান্না খেতে। এখন ফ্যাচ ফ্যাচ করিস না তো, খেতে দে আমাকে। আবিহা, এই আপু এমন করিস কেন ভাইয়ার সাথে? সাদকে আবিহা চেয়ারে বসিয়ে দিল। আমি খাবার দিচ্ছি, বলো কি দিব আগে? সাদ, আগে কফি দে, জানিস কোনো রকম ব্রাশটা করেই চলে এসেছি। আবিহা, আহালে আমাল ভাইটা, এক্ষুনি নিয়ে আসছি, ওয়েট। আদিবা, মা আবিহা কি সত্যি আমার বোন? নাকি সাদের বোন লাগে, ভুলে আমার বাসায় নিয়ে এসেছ? আদিবার বাবা, আমার মনে হয় মাঝে। আবিহা, বাবা তুমিও? সবাই হেসে উঠল। খাওয়া দাওয়ার পর আদিবাকে সাদ রুমে নিয়ে গেল, কথা বলবে তাই। আদিবার মাই বলেছে বলতে। আদিবা, ওই কি বলবি? এভাবে নিয়ে এলি? সাদ, বসো চুপ করে, এখন বল কি হয়েছে? আদিবা, এখন মনে হচ্ছে শেয়ার করা উচিত, অসহ্য যন্ত্রণা বড্ড পোড়াচ্ছে। একে একে শুরু থেকে সবটা বলতে থাকলো আদিবা। সবকিছু ধৈর্য নিয়ে শুনলেও গতরাতে লিপির সাথে কথোপকথন মেজাজ বিগড়ে দেয় সাদের। তুই এখনো কেন সহ্য করছিস সেই নরপিশাচটাকে, বলবি আদিবা? আদিবা, বলতে পারিস আমার অনাগত সন্তানের জন্য। কারণ এখন এই ব্যাপারগুলো সবাই জানলে আমার আর রাফির পরিবার কষ্ট পাবে, আর ওদের কষ্ট আমি এখন সহ্য করা মানে আমার বেবির ওপর প্রভাব পড়বে। সাদ, আর নিজের মনে রেখে যে আরো কষ্ট পাচ্ছিস সেটা? আদিবা, এখন আর বেশি কষ্ট হচ্ছে না, তবে খুব ভাবায় এই মানুষটাকে আমি কিভাবে চিনলাম না। সাদ, এখন তো জানলি। আদিবা, আমার সামনের পথচলা অনেক কঠিন হবে সাদ। সাদ, যেমনই হোক, আমি তোর পাশে সবসময় ছিলাম, আছি এবং থাকব। আদিবা বিনিময়ে মলিন হাসল, আর মনে মনে বলছে জীবনে হয়তো ভালো কিছু করেছি যার বদলে খোদা আমাকে রাফির মতো বন্ধু দিয়েছে। সাদ, একদম ঠিক বলেছিস, যত্নে রাখিস আমাকে, বুঝলি? আদিবা, তুই সবসময় কিভাবে বুঝিস? সাদ, তুই সবসময়ই ভাবতে থাকিস, আর আমিও আন্দায় ঢিল মেরে দেই। হিহি, শোন, একদম চিন্তা করবি না, রিল্যাক্সে থাকবি, আর আমিও কাউকে কিছু বলবো না। আর লিপির ব্যাপারটা আমি দেখছি কি করা যায়। এখন কিন্তু প্রমিজ কর তুই স্ট্রেচও নিবি না, ওকে? আদিবা, হুম, আমি ঠিক রাখবো নিজেকে, ডোন্ট ওয়ারি বাডি। লিপির ব্যাপারে আমিও কিছু ভেবেছি। 7 দিনে রাফি অনেক কল দিয়েছে, কিন্তু আদিবা একবার ও রিসিভ করেনি। রাতে বিছানায় শুয়ে তাকিয়ে আছে ফ্যানের দিকে আদিবা। যখন সবকিছু মনে পড়ে মন চায় এই ফ্যানে ঝুলে পড়ি, কিন্তু আমি তো হারবো না, আমাকে হারলে চলবে না। আজ আমি যদি হেরে যাই তবে হেরে যাবে হাজারো নারী যারা এরকম পরিস্থিতিতে পড়ে আমার মতো সিদ্ধান্ত নেয়। আমাকে এরকম হাজারো নারীর অনুপ্রেরণা হতে হবে, না হলে এরকম হাজারো রাফি জিতে যাবে। এসব কথা মুখে বলাই সহজ, সারাদিনটা তো ভালোই কাটে, কিন্তু এই রাতটা আসলেই মনটা মানতে চায় না। চোখের অশ্রুগুলো রাতের আধারে একদম অবাধ্য হয়ে যায়, জলরাশির ধারা বইতে থাকে মনের গহীনের কষ্টের চাপে চোখের গহ্বর বেয়ে। ভালোবাসলেই কি কষ্ট পেতে হয়? বেবি ডেলিভারের সময় কাছিয়ে এসেছে, কিন্তু আদিবার মনে শান্তি নেই, থাকবেই বা কি করে? ভালোবাসার থেকে ধোঁকা খেয়ে কেউ কি ভালো থাকতে পারে? আবার লিপি অনবরত কল মেসেজ দিয়ে বিরক্ত করেই যাচ্ছে। চাইলেও কোনো লিগ্যাল স্টেপ নিতে পারছে না আদিবা, কারণ পরিবার জেনে যাবে। কিন্তু এই লিপি ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে, ওর একটা ব্যবস্থা করতে হবে। ড্রয়িং রুম থেকে আবিহা চিল্লিয়ে বলছে, ওয়াও, আজ আবার এই হেডেন মনস্টার লেডি কিলার 200 মেয়েকে নারী পাচারকারীর হাত থেকে বাঁচিয়েছে।
আদিবা গুটি গুটি পায়ে রুম থেকে বের হয়ে এলো। কার কথা বলছিস? আবিহা একটা মেয়ে সিআইডি অফিসার, কিন্তু ওকে কেউ দেখেনি ওর সিনিয়র অফিসার আর টিম মেম্বারছ ছাড়া। মারাত্মক খুব, যে কোনো কিছু দ্রুত সমাধান করে দেয়। ও যে একটা মেয়ে সেটাও মিডিয়ার কিছু রিপোর্টাররা বলেছে। আদিবা এই টিভিতে ওটা ফাহাদ আঙ্কেল না? আবিহা হ্যাঁ, ইনি হলো ওই অফিসারের সিনিয়র। আদিবা আঙ্কেলের ফোন নাম্বারটা এনে দেখুই। আবিহা ওর বাবার থেকে নম্বর নিয়ে আদিবাকে দেয়। বাবা চিন্তায় পড়ে যায়, হঠাৎ সিআইডি এর নম্বর নিচ্ছে কেন? আদিবা নিজের পরিচয় দিয়ে কারিমার ফোন নম্বরটা নেয়, যদিও অনেক রিকোয়েস্ট করা লেগেছে। আদিবা ডোর লক করে বারান্দায় চলে যায়, তারপর কারিমাকে কল করে। কারিমার হাতেই ফোন থাকায় সাথে সাথে পিক করে। খুবই মিষ্টি কণ্ঠে ওপর পাশ থেকে বলে ওঠে, দিস ইজ কারিমা হিয়ার। হু? আদিবা আমি আদিবা, ম্যাম আপনার সাথে কথা ছিল, অ্যাকচুয়ালি আই নিড হেল্প। কারিমা ওকে মিট মি অ্যাট মাই অফিস। আদিবা আই ক্যান কাম ম্যাম, আই এম প্রেগনেন্ট, অলমোস্ট ডেলিভারি টাইম নিয়ার। কারিমা ওকে, সেন্ড মি ইয়োর অ্যাড্রেস, আই উইল কাম। আদিবা থ্যাংক ইউ সো মাচ ম্যাম, but please when you come at my house don't tell them you are a CID officer. কারিমা ওকে, I am coming. কারিমা মূলত কারো সাথে এভাবে দেখা করে না, অফিসার ফাহাদ বলেছে স্পেশালি হ্যান্ডেল করতে। আর মেয়েটা প্রেগন্যান্টও। কারিমা জোহানকে কল করলো, ওর বর। জোহানও চালো মাই বিউটিফুল ওয়াইফ। কারিমা শুনো, আমি একটা কেছোয়ের ব্যাপারে বের হচ্ছি। জোহান ওকে, টেক কেয়ার আর ফিরে এসো তাড়াতাড়ি, মনে আছে তো আজ কি? কারিমা একদম মনে আছে। বা বাই হানি। আদিবা মা আমার একটা বান্ধবী আসবে, কারিমা নাম। আবিহা এই নামে তোর বান্ধবী ছিল? আদিবা ফেসবুক ফ্রেন্ড। মা নাস্তা রেডি করো, আমি একটু ফ্রেশ হয়ে নেই। কারিমা বাসায় আসতেই ওকে আদিবার রুমে পাঠিয়ে দেয়। কারিমাকে আদিবা শুরু থেকেই সব খুলে বলে। কারিমার চোখ ছলছল করে ওঠে আদিবার কথা শুনে। মন চাচ্ছে রাফিকে আর লিপিকে একসাথে সিংহের খাঁচায় ছেড়ে দেই। আদিবা ম্যাম আমি চাচ্ছি শুধু লিপিকে এখন আপনার কাছে রাখুন, কারণ বেবিটা না হওয়া পর্যন্ত। কারিমা ঠিক আছে, তবে রাফিও কিন্তু ছাড় পাবে না যেহেতু কেছোটা এখন আমার হাতে। আদিবা মৃদু হেসে বলে, জানি, এর জন্যই আপনার সাথে যোগাযোগ করেছি। কারিমা নিজের যত্ন নিবেন, হাসি খুশি থাকার চেষ্টা করবেন। আদিবা ভালোবাসায় ধোঁকা খাওয়ার পর আর ভালো থাকা হয়ে ওঠে না। কারিমার কাছে এর ওর নেই, কারণ ও এতটা আবেগী না, তবে জোহান হলে ঠিকই ওরটা দিত। খারাপ পাওয়ার ডাইনি সারারা গুল যে ধোঁকা দিয়েছে। মনে মনে হাসে কারিমা এসব ভেবে। কারিমা আদিবার থেকে লিপির ফোন নম্বরটা নিয়ে চলে আসে। 1 ঘন্টার মধ্যে লিপিকে ধরে সিক্রেট জেলে রেখে দেয়। আদিবা রীতিমতো শকট, ভেবেছিল 1 সপ্তাহ তো লাগবেই ওকে ধরতে। রাত 3টা। আদিবা বনু, এই বনু। আবিহা ঘুম থেকে লাফিয়ে উঠল। হ্যাঁ আপু, কোনো সমস্যা? আদিবা চটপটি খাবো। আবিহা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আপু রাত 3টা বাজে, এটা মজা করার সময়? এখন চটপটি কোথায় পাবো? কাল খেও আপু। আদিবা হ্যাঁ সেটা তো আমি বুঝি রাত 3টা বাজে, কিন্তু এই ছোট কুচ্চু বাবুটা তো বুঝতেই চাইছে না। এখন তুই কি এটা চাস বেবিটা না খেয়েই ঘুমিয়ে পড়ুক? ঘুম? আবিহা আদিবার দিকে ভ্যাবলার মতো তাকিয়ে আছে। করুণ চোখে বলল, এখনই খেতে হবে আপুই? আদিবা মাথা উপর নিচ করে কিউট করে বলল, হু এখনই। আবিহা বাধ্য হয়ে কিচেনে গেল। ভাগ্য ভালো ডাবরি সেদ্ধ ছিল ফ্রিজে, তাড়াতাড়ি করে ঘুমিয়ে ঘুমিয়ে বানিয়ে দিল। আদিবা লাভ ইউ সুইটু বনুটা। আবিহা খেয়ে নাও তাড়াতাড়ি। আদিবা 3 চামচ খেয়ে রেখে দিল। আবিহা আপুই কিরে রেখে দিলি কেন? আদিবা বাবুনির এতটুই তো পেটু, ওর খাওয়া শেষ, ঘুমিয়ে পড় তুইও, গুড নাইট। আবিহার মনে মনে গাইছে, আমি চিৎকার করে কাঁদতে চাহিয়াও করিতে পারি না চিৎকার। শালি বাবুটা হয়ে নেকের শোধ তো তুলবই। রাগে গজ গজ করতে করতে ঘুমিয়ে গেল আবিহাও। পরদিন সকাল সকাল রাফির কলে ঘুম ভাঙে আদিবার। চরম বিরক্তি নিয়ে বলে ওঠে, এত সকালে কি? রাফি, লিপিকে কোথায় পাচ্ছি না, ওকে আমার চাই। আদিবা সে চিন্তা তোমার করতে হবে না,
ওর ব্যবস্থা হয়ে গেছে। বাই। চট করে কলটা কেটে দিল আদিবা। রাফি ভেবেই নেয় ওর হিটলার শ্বশুরকে দিয়ে মনে হয় লিপির ব্যবস্থা করিয়েছে। যাকগে আমি তো বাঁচলাম আপাতত। আদিবার শরীরটা আজ খারাপ লাগছে, হুট করে কষ্টটা অনেক বেশি লাগছে, তাই হয়তো মনের সাথে শরীরেও অসুখ করেছে। সারাদিন সবাই খুব চিন্তায় ছিল। শ্বশুর শাশুড়ি রওনা দিয়েছে রাঙামাটি থেকে। রাত 2টা। আদিবার খুব ঘুম দরকার, সেই যে সকালে উঠেছে আর ঘুমায়নি। আদিবা মনে মনে বলতে লাগে, তোমার থেকে শুধু চেয়েছিলাম শারীরিক চাহিদাবিহীন অঢেল ভালোবাসা, আর তুমি কি দিলে প্রিয়? তোমার অসুখে অফুরন্ত নির্ঘুম রাত ও এক বুক হাহাকার। আদিবার শ্বশুর শাশুড়ি এসে পড়েছে। রাফি বলেছে শরীর খারাপ বলে ওকে নিয়ে এসেছে 2 দিন আগে বাবার বাসায়, অথচ প্রায় 15 দিন হলো আদিবা এখানেই। রাফির চোখ মুখ দেখে ওর মা আন্দাজ করেছে ছেলে ভালো নেই, কিন্তু এখন সেই সুযোগ নেই। এসব জানার আগে আদিবার কাছে যাবেন তারা। আদিবার শ্বশুর তো কেঁদেই দিয়েছেন আদিবাকে পেয়ে, অনেক ভয় পেয়েছেন তিনি। আদিবা বাবা তুমি এখনই মন ভরে কেঁদে নাও, কারণ আর কিছুদিন পর ছোট বাবু কাঁদবে, তখন তোমার ওর কান্না থামাতে হবে। আদিবার শ্বশুর হেসে ফেলেন। এক মায় আদিবাই পারে মন খারাপ বা রাগী মেজাজে থাকা এই লোকটাকে হাসাতে। রাফির বাবা মা রয়ে গেছেন আদিবার কাছে, কারণ তাদের নিজেদের বাসায় গেলে বাড়ি ফাঁকা লাগবে, তাই আর যাননি। রাফিকে পাঠিয়ে দিয়েছে, কারণ ডেলিভার সময় যেন রাফি ছুটি পায়। সবাই যার যার রুমে রেস্ট করছে। আদিবার শাশুড়ির মন মানছে না, বারবার রাফির শুকনো মুখটা ভেসে উঠছে। তাই আদিবার কাছে গেল। আদিবার মাথায় বিলি কেটে দিতে দিতে পরম সোহাগে জিজ্ঞেস করল, মামনি তোমার আর রাফির মাঝে সব ঠিক আছে তো? আদিবার বড্ড কষ্ট হচ্ছে এই আদর উপেক্ষা করে মিথ্যা বলতে, তবুও বুকে পাথর রেখে বলল, না মা, সব ঠিক আছে। ও তো আমাকে ছাড়া থাকতে পারে না, তাই ওরকম রোগা লাগছিল আর বাহিরে খাচ্ছে। ও তো বাসি খাবারও খায় না। বউয়ের কথার যুক্তির সঠিক বিধায় রাফির মা চলে গেলেন নিজের রুমে। ভালোভাবে কেটে যাচ্ছে দিনগুলো। এখন তো 4 বাবা মায়ের আদর সোহাগ পাচ্ছে। সাদ ও প্রায় এখানেই থাকে, সাথে মাও আসে মাঝে মাঝে। আদিবার নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয় এই মানুষগুলোর জন্য, কিন্তু রাফির কথা ভাবলেই নিজের থেকে বড় অভাগী আর একটিও নেই মনে হয়। আজ সকালটা বেশ সুন্দর। আয়েশ করে দোলনায় বসে চা খাচ্ছে আদিবা। পায়ের কাছটায় ভেজা ভেজা লাগছে। আদিবা নিচে তাকিয়ে চরম ধাক্কা খেল। আবিহা, আবিহা, এই আবিহা, পানি ভাঙছে আমার। আদিবাকে ওটিতে নেওয়া হয়েছে। ডক্টরদের ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে যেন নর্মালে হওয়ার চেষ্টা শতভাগ করা হয়। আদিবার বাবা রিটায়ার্ড কর্নেলকে হসপিটালের সবাই চিনে। ইনি খুবই জাদ্রেল তার দায়িত্বের ব্যাপারে। ডক্টররা নিজেদের চেষ্টায় আছে। তবে আদিবা প্রচুর ফুটবল, যদিও ঠিক মতো খেয়েছে, তবে প্রতি রাতেই বা একটু সুযোগ পেলেই কেঁদে কেঁদে নিজেকে ফুটবল করে ফেলেছে। এখন নর্মালে বেবি হবার জন্য পুশ করার পর্যাপ্ত শক্তি পাচ্ছে না। ডক্টররাও অনেক প্রেসারে আছে। একজন ডক্টর কাচুমাচু মুখ করে কথাগুলো বলতেই আদিবার বাবা ক্ষেপে ওঠে। শুধু সিজার করার বাহানা খোঁজেন? সাদ আঙ্কেল ওয়েট, আমি দেখছি। ডক্টর আমি 2 মিনিটের জন্য ওর সাথে দেখা করতে পারি? ডক্টর আপনি ওর হাজবেন্ড? সাদ বেস্ট ফ্রেন্ড, প্লিজ ডক্টর এলাও মি। ডক্টর সাদকে নিয়ে ওটিতে গেল। আদিবা সাদকে দেখে স্বস্তি পেল। সাদ তোকে হারলে চলবে না, তুই তো আমার বাঘিনী। জানিস তো সিজার করা মানে সারা জীবনের ভুক্তভোগী হওয়া। আদিবা ভুলে যাস না, তোর অপরাধীদের শাস্তি দেওয়া বাকি এখনো। তোকে স্ট্রং হতে হবে। অ্যান্ড রিমেম্বার, আই এন্ড ইয়োর ফ্যামিলি অলওয়েজ দেয়ার ফর ইউ। সাদ বের হয়ে আসে। সাদের কথাগুলো আদিবার মনে অনেকটা শক্তি যোগায়। তার বলেই আদিবা নিজের শেষ শক্তিটুকু জড়ো করে পুশ করতে থাকে। অবশেষে জন্ম নেই। আদিবার কোল জুড়ে ছোট্ট একটা ছেলে বেবি। নার্স বেবিকে নিয়ে এলে রাফি দৌড়ে আসে কোলে নিতে, কিন্তু নার্স বেবিকে সাদের কোলে দিয়ে বলে, আপনি ওকে প্রথম কোলে নেয়ার অধিকারী। আপনার জন্যই ও স্বাভাবিকভাবে পৃথিবীর আলো দেখতে পেয়েছে। পেশেন্ট অনেক ভাগ্যবতী আপনার মতো বন্ধু পেয়ে। ব্যাপারটা সবাই স্বাভাবিকভাবে নিলেও রাফি নেয় না, কিন্তু পরিস্থিতি বুঝে আর রিয়াক্ট করে না। সাদ কোলে নিয়ে আদর করে আদিবার মায়ের কোলে তুলে দেয়।
কারণ রাফির মতো নোংরা হাতে বেবি যাক তা স্বাদ চায় না। সবাই কোলে নিচ্ছে বেবিকে, রাফি আর ভাগে পাচ্ছে না। আদিবার শরীর প্রচুর ফুটবল থাকায় জ্ঞান হারিয়ে ফেলে। লিপিকে টর্চার ছেলে নিয়ে যাওয়া হয়েছে। কারিমা সামনে গিয়েই রড দিয়ে বাড়ি দিল আগে। খুব টাকার লোভ তাই না? কর্নেলের মেয়েকে ব্ল্যাকমেল করিস? এখন দেখ কেমন লাগে। কারিমা অর্ডার দিল ননস্টপ পেটানোর জন্য, যত সময় জ্ঞান থাকে। অফিসার অভিক, কারিমার অ্যাসিস্ট্যান্ট, ম্যাম ও একাই শাস্তি পাবে? কারিমা না, রাফিও পাবে। আদিবার পারমিশনের অপেক্ষা। আদিবার জ্ঞান ফিরলে বেবিকে কাছে দেয়, বুকে জড়িয়ে নেয় জানটাকে। দেখতে একদম আদিবার মতোই হয়েছে। রাফির কিছুই পায়নি। 2 দিন কেটে গেল হাসপাতালে, আজ বাসায় নেওয়া হবে বেবিকে। রাফি চলো, গাড়ি এসে গেছে। বাবা মা বাসায় অপেক্ষা করছে। আদিবা আমরা আপনার সাথে কোথাও যাব না। সাদ ভেতরে এলো। চল। আদিবা হুম চল। রাফি তুমি আমার বাসায় যাবে না? আদিবা না। রাফি তুমি না গেলে না যাও, আমার ছেলেকে দাও। আদিবা সামনে থেকে সর, চড়িয়েহীন লোক। রাফি আদিবা বেশি করে ফেললে না? সাদ আদিবা ওর বাবার বাসায় যাবে, আপনার বাবা মা ও সেখানেই আছে। পারছে না রাফিকে গুলি করে মেরে দিতে। রাফি আর কথা বলে না, রাগ করে বের হয়ে যায়। তারপর আদিবা আর সাদ বেবিকে নিয়ে বাসায় পৌঁছায়। আবিহা অনেক সুন্দর করে রুম ডেকোরেট করে দিয়েছে বেবির জন্য। একটা দোলনাও এনেছে। আবিহা দাও বেবিকে আমার কাছে দাও। আদিবা এই হলো তোমার ছোট মা বাবুই। সাবধানে নিস। আবিহা আপুই তোমার বেবি হিসু করে দিয়েছে। আদিবা হাহাহা এখন হিসু দিয়েছে, পরে পটিও করবে। মা হওয়া এত সোজা না বনু। আবিহা হু, পাজি একটা, আম্মুর মতো জ্বালাবি আমাকে হুম। বেবি কেঁদে উঠল। আদিবা এই তুই ওকে পাজি বলেছিস বলে কেঁদে দিল। শয়তান মেয়ে দে ওকে কাঁথা চেঞ্জ করতে হবে। সবাই হেসে উঠল 2 বোনের কীর্তি দেখে। রাফি ওর বাবাকে বলে ঢাকার বাহিরে গেছে অফিসের কাজে। 5 দিন পর বেবির নামকরণের আগের দিন আসবে। আদিবা মনে মনে বলল যা ঘুরে আয়, এই 7-5 দিন তোর জীবনের শেষ সুখের সময়। হাসপাতালে যাওয়ার পর রাফির সাথে আদিবার করা অস্বাভাবিক আচরণ সবার মনেই প্রশ্নে ভরে দিয়েছে। আদিবা অসুস্থ তাই এখন কথা তুলছে না। ও সুস্থ হলে আদিবা রাফিকে একসাথে বসিয়ে 4 বাবা মা কথা বলে নিবে। নতুন বাবুকে দেখতে সবাই আসছে, খুব করে দোয়া দিয়ে যাচ্ছে বাবুকে। যখনই শোনে বাচ্চা হাসপাতালে নেওয়ার পরও নরমালে হয়েছে চমকে ওঠে। কারণ আজকাল বাংলাদেশের হাসপাতালে নরমালে বাচ্চা খুব কমই হয়। আজ রাতে সবাই মিলে বসেছে, কাল বেবির নাম রাখার অনুষ্ঠান, তাই এখনই সবার পছন্দের নামগুলো বলছে। যার যার নাম শোনার পর সিদ্ধান্ত হলো বাবুর নাম আহনাফ হবে। আদিবার শ্বশুর আহনাফ চৌধুরী। আদিবা না, আমার ছেলে আমার পরিচয় মানুষ হবে। আদিবার শ্বশুর মামুনি সন্তানরা তো বাবার ছাড় নেম পায়। আদিবা আমার ছেলে মায়েরটা পাবে। আদিবার মা ঠিক আছে, তোমার কথাই হবে। আদিবা বেবিকে নিয়ে রুমে চলে গেল। রাফিও চলে গেল বাইরে। আজ আর ফিরবে না। রাফি অনেক চেষ্টা করেছে আদিবার সাথে কথা বলে ওকে বুঝাতে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। পরদিন নামকরণ অনুষ্ঠানে বেবির নামের সাথে আদিবার ছাড়নেম হওয়ার জন্য সবাই বেশ অবাক হলেন। কারণ বেবির নামের সাথে বাবার ছাড়নেম থাকে, ইভেন বিয়ের পর মেয়েদের ছাড়নেম ও স্বামীরটা হয়, এখানে কেন ব্যতিক্রম? আদিবা সবাইকে বুঝো দেয়, কষ্ট করে আমি জন্ম দিলাম, ছাড় নামটা আমার দিতেই পারি, তাতে কি? কেউ আর কথা বাড়ায় না। আজ পার্টিতে সবাই ক্লান্ত, এর জন্য আদিবা আর কিছু বলে না। পরদিন সকালে নাস্তার পর সবাইকে এক জায়গায় বসায়। আদিবা আবিহার কোলে বেবিকে দিয়ে রুমে পাঠিয়ে দেয়। তারপর সবার উদ্দেশ্যে বলে, আই ওয়ান্ট ডেভ রোজ। আদিবা রাফির বাবা মা চমকে ওঠে, কি হয়েছে? কেন? একসাথে বলে ওঠে। আদিবা ল্যাপটপে রাফি আর লিপির ভিডিওটা অন করে ওনাদের 4 জন সামনে রাখে। রাফির বাবা মা লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে। আদিবার বাবা ভিডিওটা তাড়াতাড়ি অফ করে দিল, কারণ এটা পুরো দেখার মতো না। রাফির দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে সবাই। রাফির বাবা এসব কি রাফি? রাফি মাথা নিচু করে আছে।
আদিবা আমিই বলছি, আমার প্রেগন্যান্সি টাইমে ওর কুকীর্তি এগুলো। আশা করি আর বুঝিয়ে বলতে হবে না। রাফির বাবা তেরে আসেন ছেলের দিকে। রাফির মা থামায়। আগে ওকে বলতে দাও সম্পূর্ণ কথা। রাফি তোমার কি কিছুই বলার নেই? চুপ করে আছো কোনো? আদিবা যা বলল আর এই ভিডিও সবটা সত্যি? রাফি বুঝে গেছে চুপ থেকে লাভ নেই, আমার পয়েন্ট অফ ভিউটা সবাইকে আমাকেই বুঝাতে হবে। তাই মাথা উঠিয়ে বেশ জোর গলায় বলে, হ্যাঁ সবই সত্যি, আর আমি এতে কোনো অন্যায় দেখি না। আফটার অল আই হ্যাভ ফিজিক্যাল ওয়ান্টস। আমি তো ওকে ছেড়ে যাইনি, এমনও না ভালোবাসি না। আমি ওরই আছি। ওকে আর আমার সন্তান দুজনকেই খগব ভালোবাসি আমি। আমি তো চাইলে দ্বিতীয় বিয়ে বা পরকীয়া ও করতে পারতাম। করিনি তো ওসব, দীর্ঘ সময় একা থাকার কারণে জাস্ট। বাকি কথা বলার আগেই ওর বাবা ছুটে এসে সজোরে গালে থাপ্পড় বসিয়ে দেয় রাফির। চুপ নির্লজ্জ। রাফির মা, তোর এতটুকুও লজ্জা করছে না রাফি? হায় পোড়া কপাল, এই দিন দেখার জন্য তোকে পেটে ধরেছি আমি। খোদা, এই দিন দেখার আগে আমার মরণ কেন দিলে না মাবুদ? রাফি বাজখাই গলায় বলল, আহা মা, ওভার অ্যাক্টিং করছো তুমি, এমন কিছুই ঘটেনি যে তুমি। আদিবার বাবা এবার তেড়ে আসে। আদিবা চট করে ওর বাবাকে ধরে বসে, তারপর পরিষ্কার গলায় বলে, বাবা আমি চাই না ওর মতো নোংরা লোককে তুমি স্পর্শ করো। ছুঁচো মেরে কেন হাত নষ্ট করবে? আদিবার বাবা, আমার ওকে জানে মেরে দিতে মন চাচ্ছে। রাফির বাবা, ও শাস্তি পাবে, আইন দিবে ওকে শাস্তি। রাফির মা, আমার সত্যি নিজের গর্ভের প্রতি ঘেন্না হচ্ছে, তোকে ধারণ করে জন্ম দিয়েছিলাম বলে। এই তুই কি সত্যি আমার ছেলে, নাকি হাসপাতালে চেঞ্জ হয়ে গিয়েছিলি অন্য বেবির সাথে? রাফির বাবা হতেও পারে, আমার বংশের রক্ত এত কলুষিত হতে পারে না। রাফি, আমি আবারও বলছি, এমন কিছুই হয়নি যে তোমরা সবাই অতিরিক্ত করছো। আদিবা, রাফি একটু ভয় করো আল্লাহকে। বুক কাঁপে না এই কথাগুলো বলতে তোমার? চলে যাও এখান থেকে, তোমার মুখটা ও দেখতে চাই না আমি আর। রাফি, আমার ছেলেকে দাও, ও আমার সাথে থাকবে। রাফির বাবা, তারপর তোর শিক্ষায় বড় করবি, যাতে তোর মতো একটা জানোয়ার হয়। তোর সাথে আহনাফ থাকবে না। রাফি, আমি করতে যাব। রাফির মা, বাচ্চার কাস্টাডি যেন বৌমা পায়, তার জন্য সব পদক্ষেপ নেওয়া হবে। তুই যা করতে পারিস কর। এখন চলে যা তুই আমার চোখের সামনে থেকে। রাফি, তোমাদের আমাকে তাড়িয়ে দিতে হবে না, আমিই চলে যাচ্ছি। কারিমা চলে আসুন, আমি আপনাকে বরণ করে নিতে এসেছি। রাফি, আপনি কে? কারিমা ওর আইডি কার্ডটা বের করে। রাফির চোখ বড় বড় হয়ে যায়। কারিমা, অভিক, ওকে অ্যারেস্ট করে গাড়িতে তোলো। আদিবা রাফির বাবা মায়ের কাছে গিয়ে বলে, আপনাদের কোনো আপত্তি নেই তো? রাফির বাবা, আমি নিজেই পুলিশ ডাকতাম, তুমি ঠিক কাজই করেছো মাম্মি। রাফি, আমার থেকে পরের মেয়ে আপন বেশি তোমাদের? রাফির মা, অফিসার ওকে নিয়ে যান। ওর কথা শুনলে মনে হচ্ছে শব্দ দূষণ হচ্ছে। রাফিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। রাফি আদিবার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। কারিমা, চোখ নামা, না হলে গেলে দিব একদম। রাফি চোখ নামিয়ে নেয়। রাফিকে নিয়ে যেতেই রাফির মা কান্নায় ভেঙে পড়ে, আমার সোনার টুকরো ছেলেটা এমন জানোয়ার হয়ে গেল কিভাবে? ওর চোখে এখনো কোনো অনুতপ্ততা নেই। একটুও ভাবল না ও আমাদের একটি সন্তান, ওর কিছু হলে আমরা কি নিয়ে বাঁচব? এত সুন্দর গোছানো সংসারটা নিজের হাতে তছনছ করে দিল। হায় খোদা, এ কেমন দিন দেখালে আমায়। রাফির বাবার চোখেও পানি। চুপ করো, আজ থেকে আমাদের কোনো ছেলে নেই, ওকে আমি ত্যায্যপুত্র করলাম। আদিবার এতদিন নিজেকে শক্ত রাখাটা সম্ভব হলেও এখন আর হলো না। শাশুড়িকে জড়িয়ে নিজেও কাঁদতে লাগলো। মা, ও আর জীবনটা নষ্ট করে দিল মা। ঘরের সবাই কাঁদছে। আবিহাকে সামনে থাকতে দেওয়া হয়নি, কিন্তু ও আড়ালে থেকে সব শুনেছে। ঘেন্না লাগছে পুরুষ জাতির ওপর। হয়তো এসব পুরুষগুলোর জন্যই সকল পুরুষকে এক কাতারে ফেলে মানুষ। আমি আপুর মতো ভুল করতে পারবো না। এসব ছেলে মানুষ থেকে দূরে থাকবো আমি। রাফির চুল ধরে কারিমা বলছে, খুব চর্বি তাই না? আজ তোর চর্বি গলাবো। রাফি, ভদ্রভাবে কথা বলুন, চুল ছাড়ুন বলছি। কারিমা, আপনি ভদ্র হলে নিশ্চয়ই এখানে থাকতেন না, মাননীয় চরিয়েহীন মি রাফি। রাফি মাথা নিচু করে নিতে গিয়েও নেয় না।
আবারও সেই ভিউহীন যুক্তি তুলে ধরে। কারিমা নিজের রাগটা কন্ট্রোল করে খুবই নিচু স্বরে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, যদি মাথায় না থাকে তাহলে তো আর ব্যথাও হবে না, কি বলো অভিক? রাফি ভয়ে ঢোক গিলে বলে, মানে? কারিমা যেটা বুঝতে পেরেছেন সেটাই। ওর পুরুষাঙ্গ কেটে ফেলো অভিক। রাফি তরতর করে ঘামতে থাকে, তবে কি আমাকে হিজড়া হয়ে বাঁচতে হবে? না না, এত বড় সসর্বনাশ করবেন না প্লিজ। কারিমা আদিবার যে ক্ষতি করেছেন তার তুলনায় এটা কিছুই না। অভিক আমার কেবিনে এসো। অভিক কারিমার কেবিনে গিয়ে বলল, ম্যাম সিরিয়াসলি ওকে হিজড়া করে দিবেন? কারিমা, না, পাগল নাকি তুমি? এটা জাস্ট ওকে ভয় দেখাচ্ছি। আসলে ওকে নিয়ে এত তুনু তুনু করার ইচ্ছে নেই আমার। আদিবা ওকে লিগাল কোনো শাস্তি দিতে চায় না, জাস্ট ওর ভুলটা বুঝলেই ছেড়ে দিব। অভিক, আদিবা ম্যাম এত ভালো কেন? তিনি একবার হ্যাঁ বলেই একে কেটে দুটুকরো করে দিব। কারিমার কল এলো, আদিবা কল দিয়েছে, এক্সকিউজ মি ওভার। অভিক বাইরে গেল। কারিমা আদিবার মাঝে অনেক সময় কথা চলল। এদিকে রাফির হার্ট অ্যাটাক হবার অবস্থা কেটে দিবে শুনে কারিমা করা টর্চারের অর্ডার দিয়ে বাসায় চলে গেল। আজ বেবিকে টিকা দেওয়া হয়েছে একসাথে 4টা। সারাদিন ভালো থাকলেও রাতে প্রচুর কাঁদল। ওর কান্নায় সবাই চিন্তায় পড়ে যায়। আদিবার বাবা আর শ্বশুর মিলে রাত 3টায় ডক্টরকে বাসা থেকে তুলে নিয়ে আসে। তিনি বারবার বলছিল এরকম কাঁদা স্বাভাবিক, কিন্তু কে শুনে কার কথা। কেটে গেছে 3 দিন। রাফিকে বেদম পেটানোর পরও শিক্ষা হয়নি। কারিমা ছাড়তে চায়নি, তবে আদিবার রিকোয়েস্টে ছেড়ে দিয়েছে। কারণ রাফি ওর বাবা মায়ের এক মায়ের ছেলে, ওর কোনো বোন ভাই নেই। রাফির কিছু হয়ে গেলে তাদের দেখার কেউ থাকবে না এই বয়সে। প্রচুর পরিমাণে শাসিয়ে তারপর কারিমা ছাড়ে রাফিকে। আদিবা রাফিকে ছাড়িয়েছে শুনে রাফির বাবা মা প্রচুর রাগ করে। তারপর আদিবা বোঝায় ওর জন্য বড় শাস্তিটা রেডি হচ্ছে, সেটা আগামীকালই দেখতে পাবেন। রাফি ফুরফুরে মেজাজে বাসায় গেল। আমাকে জেলে রাখবে শখ কত? কোনো ভ্যালিড রিজনই তো নেই আমাকে অ্যারেস্ট করার, শুধু শুধু আমার সময় নষ্ট করল। রাফি আদিবাকে একটা মেসেজ দিল, কই পারলে না তো আমাকে জেলে রাখতে, অযথা সময় নষ্ট হলো, জও সব নেকামো। মেসেজ দেখে আদিবার বুকটা আবারও ভেঙে গেল। ভেবেছিল হয়তো রাফি এসে মাফ চাইবে ও বলবে যে আমাকে ক্ষমা করো, ভুল করেছি। কিন্তু না, তুমি আমাকে ডিজার্ভই করো না রাফি, যেটা ডিজার্ভ করো সেটা কাল পেয়ে যাবে সময় মতো। রাফি ওর বাবা মাকে কল দিচ্ছে, কেউ ধরছে না। কামন, কেন ফোন ধরছো না তোমরা? বেশ, দেখি কতদিন পারো রাগ করে থাকতে। কলিং বেল বাজলো। মনে হয় বাবা মা এসেছে। তাড়াতাড়ি দরজা খুলল মুখে হাসি নিয়ে, কিন্তু দরজা খুলে দেখল ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে। হাতে একটা পেপার গুজে দিয়ে চলে গেল। পেপার খুলে রাফি থ হয়ে রইল। পেপারের ওপর বড় বড় করে লেখা ডিভোর্স পেপার। রাফি হাঁটু মুড়ে মাটিতে বসে পড়ে, আমাকে কিভাবে ছাড়তে পারো তুমি? আমাদের একটা বাচ্চা আছে আদিবা। ডিভোর্সের পর এই অসুস্থ সমাজ তোমাকে বাঁচতে দিবে না আদিবা। মেসেজটা আদিবাকে দিল। আদিবার সাথে সাথে রিপ্লে দিল, তোমার মতো নষ্ট মানুষের সাথে থাকার চেয়ে সমাজের কটু কথা অনেক শ্রেয়। সমাজ একবার আঙুল তুললে তাকে উচিত জবাব দিয়ে চুপ করানো যাবে, কিন্তু তোমার মতো দূষিত কীট পরিবেশ নষ্ট করা ছাড়া আর কিছুই করতে পারবে না। তাই আমি চাই না আমার ছেলের ওপর তোমার ছায়া পড়ুক। রাফি ও আমার রক্ত। আদিবা, ওকে আমি আমার শিক্ষায় বড় করব, যেন তোমার রক্তের সাথে স্বভাব ওকে না স্পর্শ করে। রাফি আর মেসেজ দিল না। আদিবা বড়ই এক রোখা, যেটা বলে সেটাই করে। এখন আমি যদিও ছেলের কাস্টাডির জন্য কিছু করি, জিতে গেলেও বেবিকে তো পালতে পারবো না, আর বেবিকে পাবো না, কারণ ভদ্র মুখোশধারী এই অভদ্র সমাজ কখনোই আমাকে সাপোর্ট করবে না লোকলজ্জায়। কিন্তু অনেকেই আমার মতো এই রাস্তায় চলে, কেউ ধরা খায় তো কেউ খায় না। তাছাড়া আমার বাবা মাই আমাকে সাপোর্ট দিচ্ছে না, বাইরের মানুষ কিভাবে দিবে? রাফি সাইন করে দেয় পেপার। আদিবা আগেই সাইন করে দিয়েছে। আজ আদিবা রাফিকে কোর্টে ডেকেছে। দুজনে বসে আছে জজের সামনে। জজ, আপনারা তাহলে ডিভোর্স নেবেন শেষ সিদ্ধান্ত নিয়েছেন? আদিবা, জি। যত দ্রুত সম্ভব প্রসেস শুরু করে দিন, আমি জাস্ট মুক্তি চাই। জজ, আর বাচ্চাটা? আদিবা, আমার কাছেই থাকবে। জজ রাফিকে জিজ্ঞেস করলে রাফিও তাই বলে।
জজ, আপনাদের ডিভোর্সের প্রসেস শুরু করব, তবে মাঝে আর একবার আসতে হবে আপনাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে, সেদিনই ডিভোর্স হবে অথবা হবে না। আদিবা, হবে না এটা অসম্ভব। জজ, অভিজ্ঞতা থেকে বললাম বেশিরভাগই হয় না। আদিবা, তাহলে আজ আসি? আদিবা জজের ওরের অপেক্ষাটুকুও করে না, বেরিয়ে পড়ে। রাফিও চলে আসে। আদিবাকে ডেকে বলে কিছুদিন যাক, ব্যাপারটা সবাই জানুক, তখন বুঝবে কেমন লাগে। আদিবা মুচকি হেসে বলে, আমিও সেই অপেক্ষায় আছি, কিছুদিন যাক, তখন তুমিও বুঝবে মি রাফি। আদিবা গাড়িতে উঠে পড়ে গ্লাস উঠিয়ে দেয়। আদিবা ঘরে ঢুকতেই দেখে ওর জন্য সবাই বসে আছে, প্রচুর রাগ সবার চোখে মুখে। আদিবা এক রাশ ক্লান্তি নিয়ে রুমের দিকে পা বাড়ায়, পেছনে থেকে ডাক পড়ে, আদিবা এখানে এসো। আদিবা, অনেক সময় হলো বাইরে আছি, বেবিকে ফিডিং করিয়ে আসছি। আদিবা বেবিকে খাইয়ে ড্রয়িং রুমে গেল। আদিবার বাবা, কি শুরু করেছ বুঝলাম না, ডিভোর্স দিলে রাফি কিভাবে কষ্ট পাবে আমাদের বোঝাও। যে ছেলে বাবা মা হারাবার কষ্ট পায় না, জেলে গিয়ে এত মার খেয়ে নিজের ভুল বুঝতে পারল না, নিজের সন্তানের থেকে দূরে থেকেও শিক্ষা হলো না, সে ছেলে কিভাবে ডিভোর্সের পর বুঝতে পারবে তার ভুল? আদিবা আমাদের সবার থেকে আলাদা হয়ে ও বুঝতে পারবে ওর ভুল। রাফির বাবা, এটা হাসির কথা ছাড়া আর কিছুই না মাম্মি, ওকে জেলে দিলেই। আদিবা থামিয়ে দিয়ে বলল, ওকে জেলে পুরে দিলে বড়জোর এটা ভাববে যে মিথ্যা বলে দিতাম, হ্যাঁ আমি ভুল করেছি, তাহলে আর জেলে আসতে হতো না, এছাড়া আর কিছুই না বাবা। রাফির মা, ওর কোনো দুর্বলতা নেই মা, তুই ওকে আইনের হাতেই ছেড়ে দে। আদিবা, আছে মা, ওর চরম দুর্বলতা। আদিবার মাকে সেটা? আদিবা, ভালোবাসা। আদিবার বাবা কি করে? আদিবা, মানুষ সব সহ্য করতে পারে, কিন্তু ভালোবাসার কষ্ট সহ্য করতে পারে না, কারণ মানুষের সবথেকে বড় দুর্বলতা হলো ভালোবাসা। যার মধ্যে ভালোবাসা নেই তার কোন দুর্বলতাও নেই। জগতে ভালোবাসার দুর্বলতার মতো বড় কোন ক্ষত আর একটাও নেই। এ ক্ষত এমন ক্ষত প্রতিনিয়ত যার মূল্য দিতে হয়। এ ক্ষত এমন ক্ষত ভালোবাসা ছাড়া যার কোন নিরাময়ও নেই। ও একসময় আমার আর আহনাফের শূন্যতা ওকে তীব্রভাবে পোড়াবে, ও ছটফট করবে শুধু আমাদের একটু ভালোবাসা পাবার জন্য, কিন্তু পাবে না। সময় হলে আমার কথাগুলো মিলিয়ে নিবেন। আদিবা রুমে যেতে যেতে মনে মনে বলে, ভালোবাসলে এমন কাউকে ভালোবাসা উচিত যে ভালোবাসার মূল্য দেয়। তুমি পারোনি রাফি আমার ভালোবাসার মূল্য দিতে, আর তাই আজ আমি এত কঠোর। আদিবা আর রাফির ডিভোর্সের ব্যাপারটা আদিবার বাসার কাজের বুয়া পুরো অ্যাপার্টমেন্টে ছড়িয়ে দিয়েছে। রাফি যা যা বলেছিল ঠিক সেটাই হচ্ছে। এই সমাজ আদিবাকেই দোষ দিচ্ছে, তবে ওর সামনে না সমালোচনা করে। আদিবাও ওত পেতে আছে কখন কথাগুলো ওকে সামনে থেকে এসে বলবে, উচিত জবাব দেওয়ার জন্য একদম তৈরি আমি। আবিহা আপু, চল না বাইরে থেকে ঘুরে আসি, সারাদিন মন খারাপ করে বসে থাকিস শুধু। আদিবা, বেবিকে নিয়ে ঝামেলা কোথাও যাওয়া? আবিহা, খবরদার আমার কলিজাকে ঝামেলা বলবি না, ওকে আমি কোলে নিয়ে রাখবো। এখন উঠো তো, রেডি হও, আর বেবিকে আমি রেডি করছি, তাড়াতাড়ি যাও। আদিবা এখন মানা করলে আবিহা পুরো বাড়ি মাথায় তুলবে, তাছাড়া এভাবে কতদিন বন্দি থাকবো, বেবিটাকেও একটু বাহিরের আলো বাতাস লাগানো উচিত। আদিবা, আবিহা আর আহনাফ তিনজন রেডি হয়ে নিচে নেমে এলো। আদিবার মা, কোথায় যাওয়া হচ্ছে? আবিহা আপুকে আর বাবুকে ঘুরতে নিয়ে যাই। আদিবার বাবা, ভালো বুদ্ধি, যাও ঘুরে এসো। আবিহা, ঘুরে আসো মানে কি হুম? টাকা দাও, আজ আমরা শপিংও করব। আদিবা, লাগবে না বাবা, আমি দিই। আবিহা, বাবা দিবে, তুই চুপ থাক। আদিবার বাবা ক্রেডিট কার্ডটা দিয়ে দিল, মন মতো শপিং করবে। সাবধানে যেও। আদিবার মা, বাবুকে নিয়ে সন্ধ্যায় বাহিরে থাকা যাবে না কিন্তু। আদিবা, আচ্ছা মা। আদিবার মা দোয়া দুরুদ পড়ে গেটের বাহিরে দিয়ে এলেন মেয়ে নাতিদের। ঘুরে সন্ধ্যার আগেই চলে এলো ওরা। আবিহা বাসায় ঢুকে লাল চোখ করে বলল, দেখেছিস বেবিকে নিয়ে ঘোরা একটুও ঝামেলা না হো। আদিবা আবিহার গাল টেনে বলল, আমার পাকা বুড়িটা। সারা বিকেল মজা করে কাটলেও সন্ধ্যার পরে মুড খারাপ করতে এসে পড়ে সোকোল্ড পাশের বাসার আন্টিরা। আদিবা রুমেই ছিল, কিন্তু ওদের কিছু কটু কথা শুনে বের হয়ে এলো। যেমন মেয়েটা একদম ভুল করলো ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে, ছেলে মানুষ একটু আধটু এমনই হয়, এদের এক জিনিসে মন টিকে না। আদিবা, কই আমার বাবাকে দেখুন,
এখনো আমার মা ছাড়া কিছুই বুঝে না। আন্টি এক সবাই যে এমনটা তো নয়, তোমার মায়ের কপাল ভালো আর তোমার মায়ের ভালোবাসায় বেঁধে রেখেছে তাই। তুমি পারোনি বাপু, তাই বলো। আন্টি দুই ঠিক বলেছেন ভাবি, এই স্বামীকে বুঝি বিছানায় শোক দিতে পারোনি, কোনো সমস্যা হতো? বলো, আরে লজ্জা পেও না। যেহেতু তোমার স্বামী পর নারীর কাছে গেছে তাহলে তোমারই সমস্যা। আন্টি 3 এখন কত হার্বাল ঔষধ আছে, খেলে ঠিক হয়ে যাবে বুঝলে। আন্টি 4 বাচ্চাটার জন্য এক হয়ে যাও তোমরা। বাচ্চা হওয়ার পর অনেকেই ভালো হয়ে যায়। আদিবা কেন? বাচ্চা পালার সামর্থ্য আমার নেই। আন্টি এক তুমি এখনো যুবতী, বাচ্চা থাকলে বিয়ে শাদী হবে না। আদিবা আমি বলেছি বিয়ে করব? এক পুরুষ ধোঁকা দিয়েছে বলে অন্য পুরুষের গলায় ঝুলে পড়ব তাই বলে? সে যদি খারাপ হয় তাহলে আবার আর একটার গলায় ঝুলব? আচ্ছা আন্টি দুই আপনার নিজের স্বামীকে বুঝি সুখ দিতে পারেন না? আজ ও তো দেখলাম একটা কচি মেয়েকে রেস্টুরেন্টে খাইয়ে দিচ্ছে। আন্টি 4 আপনার তো 3টা বাচ্চা, গত সপ্তাহেও তো শুনলাম আবাসিক হোটেলে আপনার স্বামী গার্লফ্রেন্ডের সাথে পুলিশের হাতে ধরা পড়েছে। কই হয়নি তো ভালো আপনার স্বামী। আন্টি 3 আপনি খেতে পারেন না হার্বাল ঔষধ, তাহলে তো আর আপনার স্বামী সুন্দরী মেয়েদের পেছনে ঘুরত না। তাছাড়া আপনি আপনার স্বামীকে সুখ দিতে পারেন না বলেই কয়দিন পরপর মার খান। দেখেন এখনো গালে 5 আঙুলের দাগ। আন্টি এক আপনি এত পারেন আপনার স্বামী ধরে রাখতে, তাহলে কয়দিন পর পর বুয়ার সাথে আপনার স্বামীর কুকামের কথা আসে কেন? সবাই মাথা নিচু করে আছে, কিন্তু এগুলা অসভ্য মহিলা লজ্জা নেই? একজন বলল তোমার ভালোর জন্যই বললাম বাপু, উল্টা আমাদের অপমান করলে। কয়দিন পর যখন ঘরের বাহিরে যেতে পারবে না মানুষের কটু কথার ঠেলায়, তখন বুঝবে ডিভোর্সের মজা। আদিবা কারা বলবে? আপনারাই তো বলবে। আপনারা বলা বন্ধ করুন, তাহলে দেখবেন কেউ বলছে না। আমরা মেয়েরা ফেলনা নই যে পুরুষের হাতের খেলনা হয়ে থাকব। দয়া করে আমার বাচ্চার দোহাই দেখাবেন না। ধন্যবাদ ফ্রিতে এত বিনোদন দেওয়ার জন্য। এখন আপনারা আসতে পারেন। আন্টিগুলো বলাবলি করতে করতে গেল কি চ্যাটাং চ্যাটাং কথা বলে মেয়ে দেখেছিস? আমার তো মনে হয় ওর এমন কথার ধাইছোয়ের জন্যই জামাই ছেড়ে দিচ্ছে। জামাইয়ের চড়িয়ে খারাপ এটা বাহানা। আবিহা এই বেরোহন কুটনিগুলা। আর আমাদের বাসায় আসলে পচা ডিম ছুঁড়ে মারব। মুরুব্বি বলে আর কিছু বললাম না। থাকে অ্যাপার্টমেন্টে, কিন্তু ব্যবহার দেখলে মনে হয় বাড়ির কাজের বুয়া। তারা চরম অপমানিত হয়ে চলে গেল। আদিবা আজ সত্যি ভালো লাগছে এদের জবাব দিয়ে। আবিহা ব্রাভো মাই বাঘিনী। আদিবার মা শাশুড়ি বসে থেকে দেখল, তারা একটা কথাও বলেনি, কারণ যাকে নিয়ে এত কথা সে নিজেই ওর দিক। আদিবার শাশুড়ি বেআইন সাব পুরাই বাঘিনী জন্ম দিয়েছেন। এরকম কথা শুনলে অন্য কেউ হলে কেঁদে নাকের জল চোখের জল এক করত। আদিবার মা আমি নিজেই অবাক আমার শান্তশিষ্ট মেয়ের এই রূপ দেখে। আদিবার শাশুড়ি ওকে সমাজের সাথে লড়াই করে বাঁচতে হলো, আরও শক্ত হতে হবে, না হলে বারবার মুখ থুবড়ে পড়বে। আদিবা ঘরে গিয়ে বাবুকে বুকে জড়িয়ে বলে, তুই আমার আগামীতে পথ চলার শক্তি বাবাই, তোকে কখনোই আমার পথের কাটা হতে দিব না। আমি তোর জন্য ঘুরে দাঁড়াবো। আমাকে পারতেই হবে, কারণ এখন আমি মা। সাদর কেমন আছিস? আদিবা ওর দিল না, কারণ সে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে রাতের অন্ধকার আকাশ দেখছিল, ঠিক যেন নিজের বর্তমান প্রতিচ্ছবি। সাদ আবার ও বলে, ঠিক আছিস তুই? তখন আনমনে বলে ওঠে আদিবা, ভালো আছিটা বলতে হয়, আর ভালো থাকাটা অভিনয়। তবুও তো বাঁচতে হয়। সাদহ বাঁচতে হলে বাস্তবতার সম্মুখীন হতে হয়, এটাই স্বাভাবিক। আদিবা হুম। আন্টি কেমন আছে? সাদহ ভালো, তোর জন্য খাবার দিয়েছে। আদিবা সবসময় এই কাজটা করিস, রুমে ঢুকে বলতে পারলি না? হিংসুটে। আদিবা দৌড়ে নিচে চলে যায়। সাদ হালকা হেসে তাকিয়ে থাকে আদিবার যাওয়ার পানে। আদিবার মুড এমন হুট হাট পাল্টে যাওয়াটা সাদের বেশ পছন্দ। আবিহা আরে ভাইয়া কখন এলে? জানো আজ কি হয়েছে? সাদহ বলো। আবিহা আপু আজকে আমাদের অ্যাপার্টমেন্টের সবচেয়ে কুটনি মহিলাগুলোকে ডিটারজেন্ট ছাড়া ধুয়ে দিয়েছে। ইস ভাইয়া যদি দেখতে তুমি। রাফি সিরিয়াসলি? অবশেষে মুখ খুলল তোর বোন। আবিহা আমরাও সেটাই ভাবি। আদিবা চিল্লিয়ে বলছে,
কেউ খেলে এসে পড়ো, না হলে সব খেয়ে নিলাম আমি। আবিহা না আয়া রাবেয়ার মা, ফুক্কু, আহনাফের মায়ে হতে পারে না। দৌড়ে চলে গেল ডাইনিং রুমে। আদিবা স্ট্রোক খাইছ না, নাস্তা খাও ওরফে আনোয়ার লাইট। আবিহা মুখ ভেঙচি দিল, হু। সাদ হাসতে হাসতে শেষ ওদের দেখে। পুরাই বিনোদন তোরা দুইটা। আবিহার রুমে আড্ডা দিচ্ছে ওরা তিনজন, বেবি নানুর কাছে। সাদ আবিহা বনু মাথাটা ধরেছে, একটু চেপে দে না। আবিহা আসো ভাইউ। আদিবা পাশ থেকে বলছে কখনো গলা ব্যথা করলে আমাকে বলিস, একদম চেপে ঠান্ডা করে দিব। সাদ দূর হ শাকচুন্নি। আদিবা ঠাস করে চর মেরে দিল রাফির পায়ে। তারপর ফোন নিয়ে বিজি হয়ে গেল। আবিহা ভাইউ, এবার একটা বিয়ে করা উচিত তোমার। সাদ আদিবার দিকে তাকিয়ে বলল, খুব, আমিও ভাবছি। আদিবা টিটকারি দিয়ে বলল, তোকে কে বিয়ে করে নিজের কপাল পুরাবে? এত বড় ঢ্যানা ছেলে, একটা গার্লফ্রেন্ড পর্যন্ত নেই। তুই তো মেয়েই পটাতে পারবি না। সাদহ, ভুল বললি, আমি সিঙ্গেল সেটা বড় কথা নয়, আসল কথা হলো আমাকে কেউ পটাতে পারেনি। আদিবা আবিহা দুজনে হেসে দিল। আদিবা, তুই আর তোর ইউজলেছ লজিক্স, পুরাই ফালতু, জাস্ট লাইক ইউ। সাদ, যা না যে ভালো কথা বলে। আদিবা, গিয়েছিলাম তো কি পেলাম? পরিণতি তো সামনেই তোদের। সাদ, আরের ছেনটি খাস কেন? আদিবা, বেবির কাছে যাই আমি। বের হয়ে গেল রুম থেকে। আবিহা, আপুটা মজা ও বোঝে না। সাদর, কিছুদিন গেলে ঠিক হয়ে যাবে। আদিবার শ্বশুর শাশুড়ি আজ চলে যাচ্ছে, ডিভোর্সের দিন আসবে। রাফির সাথে দেখা না করেই চলে গেল তারা। অথচ রাফি বেশ আছে বন্ধু বান্ধব নিয়ে। লেট নাইট পার্টিজ, ঘোরাঘুরি তো আছেই। ওর কাছে মনে হচ্ছে এটাই লাইফ। জীবনে চলার পথে নির্দিষ্ট কারো প্রয়োজন নেই, যার সাথে মনের সকল অনুভূতি ভাগাভাগি করা যায়, যার বুকে দিন শেষে মাথা রেখে সকল ক্লান্তি চলে যায়। রাফির চোখে রঙিন চশমা এখন, যা একসময় ভেঙে গুড়িয়ে যাবে বাস্তবতার করাঘাতে। তখন ওর দুনিয়ায় বাসা বাঁধবে চরম শূন্যতারা, যারা ওকে প্রতিটা মুহূর্তে বুঝিয়ে দিবে, তুই ভুল করেছিস রাফি, চরম ভুল। আদিবা সবসময় মনটা খারাপ করে বসে থাকে, রাফিকে অনেক বেশিই ভালোবাসে ও। এখনো যদি রাফি এসে বলে, আমি ভুল করেছি, ক্ষমা করে দাও আমাকে, আমি ওকে ক্ষমা করে দিব। আমি সত্যি পারছি না ওকে ছাড়া থাকতে। কিন্তু ও তো বুঝবে না ওর ভুল। এখন তোমার রক্তের সাথে মিশে আছি আমি রাফি, তাই খুব ভালো করেই জানি তুমি ভুল বুঝবে ঠিকই, তবে অনেক দেরিতে, যখন আর আমি তোমায় ভালোবাসবো না। অবশেষে আজ এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। আদিবা রাফির ডিভোর্সটা হয়েই গেল। একরাশ আশা বুকে বেঁধে গিয়েছিল। আদিবা হয়তো একটু অনুতপ্ততা দেখবে রাফির চোখে, কিন্তু না, আজও তার চোখে অপরাধহীনতারা জ্বলজ্বল করছে। আদিবা, বাবুটাকেও কি একবার দেখতে মন চায় না তোমার? রাফি, মনে চায়, কিন্তু তুমি তো দিবে না দেখতে, তাই আর যেচে অপমানিত হতে যাই না। আমার ছেলে যখন বড় হয়ে সব জানবে, তখন নিজে থেকেই তোমার এই অযৌক্তিক সিদ্ধান্তকে ধিক্কার জানিয়ে আমার কাছে চলে আসবে। আদিবা, সে দিন কখনো আসবে না। হিতে বিপরীতও হতে পারে। হয়তো আমার সাথেও তোমাকে ঘৃণা করবে, অথবা আমার চেয়েও কয়েক গুণ তীব্র হবে ওর ঘৃণা। সাদহ, আদিবা আয়। রাফির মেজাজটা খারাপ হয়ে গেল সাদকে দেখে। চরম রাগ নিয়ে বলতে লাগলো, তাহলে এই হলো তোমার আসল কারণ আমাকে ডিভোর্স দেওয়ার? নতুন নাগর জুটিয়েছ? আরে, আমাকে দিয়ে মন ভরে গেছে, নতুন কাউকে চাই বললেই হতো। এত কাহিনী কেন করলে এই ছোট ব্যাপারটা নিয়ে? তাহলে এটাই রহস্য? আদিবা বাকরুদ্ধ হয়ে গেল একদম রাফির এই বিশ্রী কথা শুনে। সাদ রাফির কলার ধরে বসে, কি বললি তুই? আদিবা, সাদ ছাড় ওকে, চল। এখানে থাকলে না জানি ওর আরো কত জঘন্য রূপ দেখতে হবে। রাফির বাবা সাদের সাথে এসেছে। রাফির চেহারা দেখবে না বলে গাড়ির ভেতর ছিল, কিন্তু ওর বাজে কথাগুলো শুনে ঠাটিয়ে থাপ্পড় মারে। যে যতটা নিকৃষ্ট সামনের ব্যক্তিকে তেমনটাই ভাবে। আদিবা, চলে এসো, এই জানোয়ারকে আমার সহ্য হচ্ছে না। রাফি, বাবা, একটা বাইরের মেয়ের জন্য নিজের ছেলেকে এভাবে দূরে ঠেলে দিচ্ছ? কদিন পরই দেখবে ও বিয়ে করে তোমাদের বুড়ো আঙুল দেখিয়ে চলে যাবে। রাফির বাবা, আদিবা অবশ্যই আবার বিয়ে করবে যদি প্রয়োজন বোধ করে। আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিব। তুই কি ভাবছিস তোর মতো জানোয়ারের জন্য ওর জীবনটা নষ্ট করবে? আর তুই আমার ছেলে না। আমি তোকে ত্যায্য পুয়ে করলাম। রাফি, বাবা।
রাফির বাবা, তোর ওই নোংরা মুখে আমাকে বাবা ডাকবি না। কোনোদিন যদি নিজের ভুল বুঝতে পারিস তবেই সামনে আসবি, না হলে তোর চেহারা কোনোদিন দেখাবি না আমাদের। সবাই চলে যায় আর রাফি ঠায় দাঁড়িয়ে থাকে পাথরের মতো, যেন কলিজাটা ছিঁড়ে দিয়েছে কেউ। আদিবা রাফির ডিভোর্সের 1 মাস হয়ে গেল। দিনগুলো খুবই খারাপ যাচ্ছে, কারণ রাফি আদিবার সবটা জুড়ে আছে। আর রাফির ভালোবাসার সবচেয়ে বড় চিহ্ন হলো আহনাফ। এখন চেহারাটা অনেকটা ওর বাবার মতো হচ্ছে। সাদ আজ ঠিক করেছে আদিবাকে বিয়ের জন্য প্রপোজ করবে। আদিবাকে রাফির মায়েরও বেশ পছন্দ। আগে আদিবার সাথে কথা ক্লিয়ার করি, তারপর না হয় বাসায় জানাবো। আদিবা ছাদে দাঁড়িয়ে আছে। ইদানিং আকাশ দেখতে খুব ভালো লাগে, মেঘগুলো ভেসে বেড়ায়। আমারও মন চায় এভাবে উঠতে, তবে আমার যে সেই সাধ্য নেই। আদিবার ভাবনায় ছেদ ঘটায় সাদ। তুই আর আগাতে চাস না? আদিবা, বিয়ের কথা বলছিস? সাদ হুম। আদিবা না। সাদ কেন? আদিবা, জানিস তো, কারো মায় একবার ডুব দিলে সে মায়া বিচ্ছিন্ন করে চলে আসা এক জীবনে ও হয় না। আমি কোনোদিন কাউকে রাফির জায়গা দিতে পারবো না। ও আছে আমার সবটা জুড়ে। সাদ, এত কিছুর পরও? আদিবা, মানুষটা বদলেছে, মানুষ রং বদলায়, তবে ভালোবাসা না। ভালোবাসা দিন শেষে গভীর থেকে আরো গভীর হয়। সাদ হুম। সাদের ভেতরটা পুড়ে যাচ্ছে, যেন কেউ অন্তরে এছিট ছুঁড়ে মেরেছে। ঝলসে যাচ্ছে একদম। আদিবা, একটা কথা জানিস? কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। উইলিয়াম শেক্সপিয়র। আমি রাফিকে হারিয়েছি, তোকে কোনোদিন হারাতে পারবো না সাদ। তুই আমার জন্য আল্লাহর দেয়া সবচেয়ে সেরা উপহার, মাই বেস্ট বাডি। আমি তোকে হারাতে চাইনি বলেই আমাদের পরিবার চাওয়া সত্ত্বেও তোকে বিয়ে করিনি। সাদ হুম, জানি। তোকে আমি বিয়ে করবো না কোনোদিন। আমাকে কুয়ায় কামড় দিয়েছে নাকি? আদিবা একটা থাপ্পড় দিল সাদের পিঠে। চল আকাশ দেখি। সাদ আকাশ পানে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে মনে মনে আওড়াতে লাগল। মনের মধ্যে ভাবনাগুলো ধুলোর মতো ছোটে। যে কথাটা বলবো সেটা কাঁপতে থাকে ঠোঁটে। আকাশ যেন নামতে থাকে নিচুর থেকে নিচু। মুখ ঢেকে দেয় নীল তারারা, বলা হয় না কিছু। মস্ত বড় অন্ধকারে স্বপ্ন দিল ডুব। থাকবো ভালো স্বপ্ন ছাড়া, সে কি কঠিন খুব। আদিবা প্রতিদিনকার মতো নিয়ম করে আজও মন খারাপ করে বসেছিল বেবিকে কোলে নিয়ে। আদিবার বাবা নিজের রুমে ডেকে পাঠায়। আদিবা বেবিকে আবিহার কাছে রেখে। আদিবার বাবা সবসময় এমন মন খারাপ করে বসে থাকলে চলবে? মাস্টার্সের সার্টিফিকেট কি কাজে লাগাবে না? আদিবা, এখন কি করব বাবা? বেবি। আদিবার বাবা, বেবির জন্য আমরা আছি। তোমার যদি মনে হয় বেবির জন্য এখন কিছু করতে পারবে না, তাহলে এটা ভুল ধারণা। আদিবা, ঠিক আছে বাবা। থ্যাংক ইউ বাবা, আমিও ভাবছিলাম এমন কিছু। আদিবা চলে গেলে ওর মা বলে, এখনই কেন? আর কিছুদিন যাক। আদিবার বাবা, আর কিছুদিন গেলে ডিপ্রেশনে আমার মেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে। দেখেছো ওর মুখ? চোখের নিচের কালো দাগগুলো জানান দেয় ওর রাতের নির্ঘুমতার। আদিবার মা আবার ও বলে, ওকে নতুন করে সব শুরু করতে দিলে কেমন হয়? আদিবার বাবা, কিছুদিন যাক, তারপর যদি ওর ইচ্ছে হয় তবেই বিয়ের কথাটা বলবো, কিন্তু আমার মনে হয় না ও বিয়ে করবে আর। কেটে গেছে আরও 3 মাস। আদিবা এখন একটা প্রাইভেট ইউনিভার্সিটি এর লেকচারার। আহনাফকে মা সামলে নেয়। শ্বশুর শাশুড়ি মাসে 1-2 বার এসে দেখে যায়। তারা যত দ্রুত সম্ভব ঢাকায় শিফট করবে। রাফির সাথে যোগাযোগ রাখেনি তারা। রাফি এখনো চেষ্টা করে কথা বলার তাদের সাথে। আদিবা এখন অনেক স্ট্রং হয়েছে, হাসতে শিখেছে প্রাণ খুলে, না কারো সাহায্যে নয়, নিজে থেকেই। আদিবা সেদিন সাদের না বলা কথাগুলো বুঝতে পারে। এতদিনের পরিচয় বলতে গেলে সাদ আদিবার আত্মার বন্ধু। সাদের চোখ দেখলেই বলে দিতে পারে ওর মনে কি চলছে। কিন্তু বিয়ের আগে পড়তে পারেনি সাদের মন, কারণ তখন কোনোভাবেই সাদ বুঝতে দিত না ওর ভালোবাসা। যদি বুঝতে দিত তাহলে হয়তো রাফি কোনোদিন আদিবার জীবনে প্রবেশ করার সুযোগ পেত না। আদিবা সাদের থেকে দূরে থাকে, কারণ রাফি যেই বাজে অপবাদ দিয়েছে সেটা যেন সত্যি না হয়। জীবনে সুখী হতে গেলে অন্য কাউকে প্রয়োজন নেই, যেটা প্রয়োজন সেটা হলো নিজেকে ভালোবাসা। নিজেকে ভালোবাসলে তখন আর অন্য কোনো কিছুই মূল্যবান লাগে না।
কাউকে এতটাও ভালোবাসতে নেই যেন সে যখন তোমার জীবনে থাকবে না তার বিরহে তুমি বাঁচতেই ভুলে যাবে। প্রিয়জন হাসি খুশিভাবে বেঁচে থাকার কারণ হতে পারে, শুধু বেঁচে থাকার কারণ নয়। কারণ মানুষ অন্যের প্রাণে বাঁচে না, বাঁচে অক্সিজেন আর খাদ্যের মাধ্যমে। প্রিয়জনকে খুশির কারণ হতে দেও, বেঁচে থাকার একমায় কারণ নয়। মানুষের পছন্দ হুটহাট বদলে যায়, তাই সবসময় প্রস্তুত থাকা উচিত যে কোনো অপ্রত্যাশিত ঘটনার, যেমনটা আমার সাথে হয়েছে। কে জানতো যেই রাফিকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম আজ ও আমার পাশে দাঁড়াবার ও যোগ্য নয়। দীর্ঘশ্বাস নেওয়ার জন্য চোখ বন্ধ করে নিল আদিবা। আদিবা রাফির বিচ্ছেদের 1 বছর হয়ে গেছে। রাফি এখনো ভুল বুঝেনি, তবে খুব মিস করে আদিবাকে। আদিবার জায়গা ও কোনোদিন কাউকে দিতে পারবে না, কারণ আদিবা শুধুই ওর ভালোবাসার মানুষ, স্ত্রী নয়, আমার বাচ্চার মাও। জানি না কেমন আছো তোমরা, তবে যেমন আছো যেখানেই আছো ভালো থেকো। আজ রাফি ওর বন্ধুর বাচ্চার জন্মদিন পার্টিতে গেল। সেখানে ওর বন্ধু নিজের বউ বাচ্চার সাথে দাঁড়িয়ে কেক কাটছে। চট করে রাফি ওদের মাঝে আদিবা, আহনাফ আর নিজেকে দেখতে পেল। আমি কেন একা? আমার লাইফটা ও তো এমন হবার কথা ছিল, হ্যাপি ফ্যামিলি। কি সুন্দর লাগছে ওদের একসাথে। কিন্তু আজ আমার দোষেই আমি আদিবার সাথে নেই, খুব বড় ভুল করেছি আমি। আমাকে মাফ চাইতে হবে। শারীরিক সম্পর্ক ক্ষণিকের সুখ। আমি এই মরিচাকার জন্য আমার সাজানো সংসারটা নষ্ট করেছি। পাপ করেছি আমি, পাপ। আমি আমার বাবা মায়ের সাথে অন্যায় করেছি। আমি ক্ষমা চাইব তাদের সবার কাছে যাদের কষ্ট দিয়েছি। রাফি চোখ মুছে বেরিয়ে পড়ে রাঙামাটির উদ্দেশ্যে। রাফির বাবা মা দুজনে ফজরের নামাজ পড়ে কোরআন পাঠ করেন। তারপর হাঁটতে বের হন সকালের বিশুদ্ধ বাতাস উপভোগ করতে। আজও তাই করতে যাচ্ছিল, কিন্তু ঘরের চৌকাঠে রাফিকে দেখে স্তব্ধ হয়ে যান তারা। রাফির বাবা, তুমি কেন এসেছো? রাফির বাবা চুপ। তোমার বাবা মরে গে। রাফি ওর বাবা পা জড়িয়ে বসে পড়ে, আল্লাহর দোহাই লাগে বাবা এসব বলো না। আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি বাবা। রাফির বাবার চোখ আনন্দে অশ্রুসিক্ত হয়। চোখের পানি আড়াল করে বলে, এতদিনে বুঝলি তাহলে কি করেছিস? রাফি বিসর্গ, আমাকে মাফ করো তোমরা। আমি এতদিন সাহস পাইনি তোমাদের সামনে আসার, তবে যখন নিজের ভুল বুঝতে পেরে ছুটে এসেছি। তোমরা আমাকে মাফ করে দাও বাবা মা। রাফির বাবা, তোকে মাফ করব একটা শর্তে। রাফি বলো বাবা, কি করতে হবে? আমি সব করব। রাফির বাবা, আমার বৌমা আর নাতিকে নিয়ে আয়। নিজের সংসারটা ঠিক কর। যদি পারিস করতে তবেই সামনে এসে দাঁড়াবি, নতুবা নয়। রাফি চোখ মুছে বলল, হ্যাঁ বাবা আমি যাব, ওদের ফিরিয়ে আনবো আমি। তোমরা দোয়া করো আমার জন্য। রাফির মা বাবা দোয়া করে দিলেন ছেলেকে। রাফি ওভাবেই আবার ফিরে এলো ঢাকা। সোজা আদিবাদের বাসায় গেল। এখন বিকেল 5টা, আদিবা বাসায় আছে। আদিবার বাবা মা ড্রয়িং রুমে বসেছিল। কলিং বেল বাজলে দরজা খুলে দেয়। রাফিকে দেখে আদিবার বাবার চোখ রাগে লাল হয়ে যায়। তুমি এখানে কেন? কোন সাহসে এসেছো এখানে? রাফি দরজার সামনেই হাঁটু গেড়ে বসে পড়ে 2 হাত জোর করে ধরে বলে, আমাকে একবার আদিবার সাথে দেখা করতে দিন প্লিজ। আদিবার মা, কোনোভাবেই না, চলে যাও তুমি। আদিবার বাবা ভালো করে তাকিয়ে দেখল রাফির চোখে মুখে অনুতপ্ততা, দেখতে কেমন পাগল পাগল লাগছে। তিনি বললেন, যাও, আদিবা ভেতরে আছে। আদিবার মা কিছু বলতে গেলে আদিবার বাবা উশারায় চুপ করতে বলে। রাফি খুশি মনে ধন্যবাদ দিয়ে ছুটে ভেতরে চলে যায়। আদিবার মা রাগ করে বলে, কেন যেতে দিলে? দেখেছো তো মেয়েটার কি অবস্থা। আদিবার বাবা, আদিবার এই অবস্থার জন্য ও দায়ী হলেও আজ হয়তো ও আমার মেয়েটাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে এসেছে। আদিবার মা, প্রয়োজন নেই ওর। আদিবার বাবা আছে, এই ছেলেটার জন্যই আমার মেয়ে ভেতরে মরে আছে। জানো তো কতটা ভালোবাসে ওকে। রাফি ওর ভুল বুঝে এসেছে, যেটা আদিবা চাইতো। আদিবার মা কথা বাড়ায় না, মুখ গোমরা করে বসে পড়েন সোফায়। আদিবা রাফিকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। চোখ মুখ কেমন হয়ে আছে, চুল উস্খুস, শার্ট অর্ধেক ইন করা, হাতা একটা ভাঁজ করা আর একটা ফুল হাতা হয়ে আছে। দেখে মনে হচ্ছে পাবনা মেন্টাল হাসপাতাল থেকে পালাতক পাগল। আদিবা, তুমি এখানে? রাফি আদিবাকে দেখে কেঁদে ফেলে,
আদিবা, আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি তোমাকে ঠকিয়ে। তুমি ঠিক ছিলে, সময় গেলে আমি বুঝতে পারবো আমার ভুল। দেখো না, আমি ভুল বুঝতে পেরে গতকাল রাত থেকে ছুটে বেড়াচ্ছি একটু ক্ষমা পাবার জন্য। আমাকে মাফ করে দাও আদিবা, আমি আর কখনো তোমাকে ঠকাবো না, কোনোদিন না। আমি কথা দিচ্ছি আর কখনো কষ্ট দিব না তোমাকে আদিবা। আমি আমার বাচ্চা আর তোমার যথেষ্ট খেয়াল রাখবো। জীবনে শারীরিক সুখী সব নয়, আমি বুঝে গেছি আদিবা। প্লিজ আমাকে মাফ করে দাও। আদিবার পায়ের কাছে বসে বলতে থাকে, রাফি ক্ষমা ভিক্ষা চাইছি তোমার কাছে, আমাকে মাফ করে দাও আদিবা, আমি নিঃস্ব হয়ে আছি তোমাদের ছাড়া। আমাকে ক্ষমা করো আদিবা প্লিজ। আমি দেরিতে হলেও আমার ভুল বুঝতে পেরেছি, এজবার সুযোগ দাও আমাকে ভুল শুধরানোর। আর কোনোদিন এমন হবে না, একটা সুযোগ দাও আমাকে আদিবা প্লিজ প্লিজ প্লিজ। কান্নায় ভেঙে পড়ে রাফি। আদিবা পাথরের মতো দাঁড়িয়ে আছে। সত্যি কি রাফি এসেছে নাকি আমি স্বপ্ন দেখছি? আদিবা, আমাদের ডিভোর্স হয়ে গেছে, এরপর আর কিছু আশা করো না। রাফি, আমাদের ডিভোর্স হয়নি। আদিবা চমকে ওঠে, মানে? রাফি, সেদিন তুমি আগে ছাইন করে বের হয়ে গিয়েছিলে, আমি আর ছাইন করিনি, তো তুমি এখনো আমার বউ। আদিবা, জাস্ট শাট আপ রাফি, আমি তোমার বউ নই। রাফি, প্লিজ মাফ করে দাও আমাকে, আর কোনোদিন এমন হবে না। একটা সুযোগ দাও আমাকে, আমার বাচ্চাটাকে বাবা হারা করো না প্লিজ। আদিবা উচ্চস্বরে হেসে ওঠে, বেবি? আমার বেবির চেহারাটাও তো দেখোনি তুমি এখনো। কিসের বেবির কথা বলো? কোনো বাবা কি পারে তার বাচ্চা থেকে আলাদা থাকতে? রাফি আরও আকুতি ভরা কণ্ঠে বলল, ভুল হয়েছে তো, মাফ করে দাও। আদিবা, জেনে শুনে মানুষ ভুল করে না, পাপ করে, যেটা তুমি করেছো, এবং খুবই চালাকির সাথে। রাফি আদিবার হাত ধরে বসে আবারও মাফ চায়। আমি পারবো না তোমাদের সাথে করা এত বড় অন্যায়ের বোঝা মাথায় নিয়ে থাকতে। একটাবার ক্ষমা করো, আমি আর তোমাদের কষ্ট দিব না। আগের চেয়েও অনেক বেশি ভালোবাসবো। আদিবা বলে, ভালোবাসলে ভালোবাসার মানুষটিকে যত্নে আগলে রাখতে হয়। তুমি যেটা করেছো এরপর আর ভালোবাসার দোহাই দিয়ে এসো না। এরপর আদিবা ঝাড়া দিয়ে হাত সরিয়ে নিয়ে বলে, ঠিক আছে যাও, ক্ষমা করলাম, তবে তোমার সাথে আমরা থাকতে পারবো না, তুমি চলে যাও। রাফি, এত নিষ্ঠুর হইও না তুমি আদিবা। আদিবা, তুমি করেছো আমাকে এমন। রাফি, চলে যাও। এখানে আমার সাথে কথা বলে শুধু সময় নষ্ট হবে তোমার, আর কিছুই না। রাফি, বেশ, আজ চলে যাচ্ছি, তবে আমি আবারও আসব। আদিবা আসবে, তবে আমার বর হিসেবে নয়, আহনাফের বাবা হিসেবে। আমি চাই না ও বাবা হারা থাকুক। সুযোগ চাইলে তো দিলাম তোমাকে, ভালো বাবা হয়ে দেখানোর। আমার বেবি যখন বড় হবে, সব জানবে কেন তুমি আমাদের সাথে থাকো না, তখন বাকি সিদ্ধান্তটা ওর হবে। রাফি, তুমি আমাদের বেবিকে বলবে এসব? আদিবা, হ্যাঁ, যেন কোনো মেয়ের ক্ষতি করার আগে বারবার তোমার আমার কথা ওর মনে পড়ে। রাফি আর দাঁড়ায় না, ফিরে যায় ওর বাসায়। আদিবা ওর বাবা মাকে সাফ সাফ জানিয়ে দেয় আর কখনো রাফির কাছে ও ফিরে যাবে না। আদিবার বাবা মা ওকে ছাপট করে, আর 10 জনের মতো সমাজের কথা ভেবে, বাচ্চার কথা ভেবে বলে না যে ওই জানোয়ারটার কাছেই ফিরে যা, বা ফিরতে হবে তোকে। তোর জন্য আমরা নানান লোকের বেশি কথা শুনতে পারবো না। নিজের মেয়ের জীবন থেকে পরের কটু কথার দাম বেশি আমাদের কাছে। রাফির মা, তুমি কোন আক্কেলে বললে রাফিকে আদিবার কাছে যেতে? রাফির বাবা মেয়েদের মন নরম তবে বিবেকহীন বলদ নয় সেটা দেখাতে। রাফির মা মানে? রাফির বাবা যেই মেয়ে রাফির তেরামি এবং নোংরামির জন্য ডিভোর্স দিয়ে দেয়, সেই মেয়ের কাছে গিয়ে ন্যাকামো করলেই ও মাফ পাবে না সেটা বোঝাতে। তোমার কি মনে হয় ও আদিবার কাছে গিয়ে মাফ চাবে আর ওকে মাফ করে আদিবা ফিরে আসবে? কখনোই না। রাফির মা আদিবা ওকে ভালোবাসে, ফিরতেও পারে। রাফির বাবা কখনোই না। ওকে আমি আমার মেয়ের থেকে কম ভাবিনি, তাই ওর বাবা হিসেবে বলছি, আমি যদি আদিবাকে এতটুকুও চিনে থাকি তাহলে আদিবা ওকে ক্ষমা করবে না। যদি রাফির সাথে সংসারই করত তাহলে এত কিছু করে ডিভোর্স পর্যন্ত এগোতো না। রাফির মা, আমিও জানি, তবে মনে কোথাও একটু বলছিল হয়তো আমাদের জন্য। রাফির বাবা, স্বার্থপরের মতো কথা বলো না, মেয়েটাকে বাঁচতে দাও ওর মতো করে। আমরা আগামী মাসেই ঢাকা শিফট হচ্ছি, তখন তুমি মন ভরে নাতিকে ভালোবেসো।
রাফির মা আঁচল দিয়ে চোখ মুছে আর বলে, আমার ছেলেটা ওর সোনার সংসার নিজের হাতে নষ্ট করে দিল। যতদিন যাচ্ছে আশেপাশের মানুষগুলো আদিবার জীবন বিষিয়ে দিচ্ছে। আজ পাশের বাসার একটা আন্টি এসেছে, ভাবি আপনার মেয়ের জন্য খুবই ভালো একটা ছেলে এনেছি। রাতপাল আপনার মেয়ের ডিভোর্স হয়েছে, একটা বাচ্চাও আছে, তবু এত ভালো ঘরের বিয়ের প্রস্তাব এসেছে। ছেলের কোটি কোটি টাকা, লন্ডনে বাড়ি আছে, কিন্তু ছেলের বয়সটা একটু বেশি, ৪৫, আর হ্যাঁ আগে ৩ বিয়ে করেছে। খুবই সুখে থাকবে আদিবা। আদিবার মা আপনাকে বলেছি আমার মেয়ে বিয়ে দিব। আন্টি আপা আমরা তো বুঝি, মেয়েটা এখন বোঝা হয়ে রয়েছে, এখন তো কুমারী মেয়েদের ২০ পার হলেই বাবা মারে বিয়ে দেয়, সেখানে আপনার মেয়ে তো ডিভোর্সি, আবার বাচ্চাও আছে। তাছাড়া ঘরে ডিভোর্সি বড় বোন থাকলে ছোটটারও বিয়ে হতে সমস্যা হবে। আরে ভাবি আপনার কষ্ট বুঝি বলেই তো নিয়ে এলাম প্রস্তাবটা। আদিবার মা ব্যাস অনেক হয়েছে, অনেক বলে ফেলেছেন। আমার মেয়ে আমাদের কলিজার টুকরা। কখনো শুনেছেন নিজের বুকের কলিজা বোঝা লাগে? আপনার ভেতরও তো আছে কি বোঝা লাগে। আমার ২ মেয়েও তাই। ওরা সারা জীবন ঘরে বসে থাকলেও সমস্যা নেই আমাদের, বরঞ্চ আমার ঘরালোকিত করে রাখবে ওরা। আদিবার বাবা একদম ঠিক বলেছ। সরি কথা শুনে ফেলেছি আপনাদের। ভাবি আপনি কাজটা ঠিক করেননি। আর কিছু বলতে চাওয়ার রুচি আসছে না। একটা কথাই বলবো, আপনি আর কখনো এখানে আসবেন না। আন্টি আজ কাল লোকের ভালো করতেই নেই। এই মেয়েরাই মুখে চুনকালি দিবে, বড়টা তো দিয়েছে, এখন ছোটটার পালা। আবিহা আরে আন্টি, আপনার মেয়েকে আজ দেখলাম একটা ছেলের সাথে। বয়ফ্রেন্ড নাকি? আন্টি কি বলছো যাতা? আমার মেয়ে কখনোই এসব করবে না। আবিহা ফোন থেকে দেখালো, খুবই আপয়কর অবস্থায় রেস্টুরেন্টে বসে আছে। আন্টি মাথাটা নিচু করে চলে যাচ্ছিল। আবিহা অন্যের মেয়ে নিয়ে না ভেবে নিজের মেয়ে নিয়ে ভাবেন। পাবলিক এই যে অবস্থা, কবে যেন পেট বাঁধিয়ে ফিরবে ঘরে। হা হা হা। আদিবা দরজার আড়াল থেকে সবই শুনল। অনেক কষ্ট লাগছে আমার জন্য, বাবা মায়ের এত হেনস্থা হতে হচ্ছে। এরকম প্রস্তাব রোজই আসছে। মনে চায় আত্মহত্যা করি, কিন্তু আমি মারা গেলে আমার বেবিটার কি হবে? বাবা মা তো মরেই যাবে, আর আবিহা এটা তো আর এক পাগলি। ওরা সবাই আদিবার কাছে যায়। আদিবা ওর মাকে জড়িয়ে বলে, আমাকে বিয়েই দিয়ে দাও মা। আর কত সহ্য করবে আমার জন্য বলো? আদিবার বাবা, যত সময় দেহে প্রাণ আছে তত সময় আমার মেয়ের খুশিই আমাদের খুশি। আমরা কখনোই তোমার মনের বিরুদ্ধে কিচ্ছু করব না মামনি। আদিবা ওর বাবাকে জড়িয়ে বলে, আই লাভ ইউ বাবা। আমি সত্যি ভাগ্যবতী তোমাদের পেয়ে। তোমাদের মতো পরিবার আল্লাহ সব মেয়েদের দিলে মেয়েরা এত নির্যাতিত হতো না। মেয়েরা বাইরে থেকে নির্যাতিত হয়েও এতটা কষ্ট পায় না যতটা পায় পরিবারের বিনা ছাপড়তে, আপন লোকের মন্দ কথায়। আবিহা আমার লক্ষ্মী আপুটা, প্লিজ কেঁদো না। আমরা সবসময় তোমাকে ছাপড় দিব। আর যখনই কেউ আসবে তোমাকে কষ্ট দিতে, তাকে আগে আমাদের সাথে লড়াই করতে হবে। আদিবা তৃপ্তির হাসি হাসে নিজের পরিবারের দিকে তাকিয়ে। হ্যাঁ আমি ভাগ্যবতী এদের পেয়ে। 1 বছর পর আদিবা এখন অনেক এগিয়ে গেছে। এখন ও একটা প্রাইভেট কলেজের প্রিন্সিপাল। বিয়ে করার সিদ্ধান্ত নেয়নি, আর কারণ পুরুষ মানুষের থেকে মন উঠে গেছে। রাফিকে এত ভালোবেসেছিল যে এর বেশি আর কেউ কাউকে ভালোবাসতে পারে না, কিন্তু কি পেল ধোঁকা। সাদ বিয়ে করে নিয়েছে। আদিবা নিজে ওর বিয়ের আয়োজন করেছে, সবকিছু একাই দেখেছে। সাদ যদিও জেদ ধরেছিল বিয়ে করবে না, কিন্তু একসময় আদিবা বুঝিয়ে দেয় যে মরিচাকার পেছনে ঘুরে খালি হাতেই ফিরতে হবে, কারণ আমি তোকে ভালোবাসতে পারবো না। ভালোবাসা জোর করে হয় না, হয়তো মায় পড়ে যাব, কিন্তু ভালোবাসায় আর না। আদিবার শ্বশুর শাশুড়ি ঢাকায় এসেছে পড়েছে। আদিবার বাসার কাছেই ফ্ল্যাট কিনে থাকেন। আহনাফকে নিয়েই সময় কাটে তাদের। রাফিকে তারাও ক্ষমা করেনি, আর এমনি রাফিকে নিজেদের কাছে থাকতেও দেন না, রাফি আলাদা থাকে। আদিবা এখন অনেক খুশি। রাফির বেইমানি এখন আর মাঝরাতে কাঁদায় না, হুটহাট মন খারাপ করে দেয় না। তবে কিছু স্মৃতি খুব মনে পড়ে। আদিবা বলে, স্মৃতিগুলো মুছে গেলে জীবনটা আরো সহজ হয়ে যেত। কিন্তু সবকিছু চাইলেই হয় না। এই ভালো খারাপ স্মৃতিগুলোই মানুষকে পোড়ায়, আবার কখনো বাঁচায়। কিছু জং ধরা স্মৃতিতে রং থাকে না, থাকে এক রাশ দীর্ঘশ্বাস।
প্রতি মাসে একবার রাফি এসে আহনাফের সাথে দেখা করে, কিন্তু বাড়িতে নয়, বাইরে কোথাও। আজ রাফি অপেক্ষা করছে আর ভাবছে আদিবা পাল্টে গেছে একদম। এখন আর রাফিকে দেখলে আনন্দে চোখ ভরে আসে না ওর। যতটুকু সময় থাকে পুরো সময়টা গম্ভীর মুখ করে থাকে। আজ কেন জানি আদিবাকে জিজ্ঞেস করতে মন চাইল, সুখে আছো তো? আদিবা উত্তর দিলে, অসুখের কারণ হতে চেয়েছিলে, তুমি পারোনি। আমার ছেলে যখন খিলখিল করে হাসে, ওর হাসির শব্দে প্রাণ জুড়িয়ে যায় আমার। গুটি গুটি পায়ে হেঁটে আমার কাছে আসে, তখন আমার চোখ জুড়িয়ে যায়। ওকে যখন আদর করে বুকে জড়িয়ে ধরি, তখন মনে হয় আমার থেকে সুখী আর কেউ নেই। আজ আসি তাহলে? আসো বাবাই, বাড়ি যেতে হবে তো। আহনাফ রাফির কোল থেকে ঝাঁপ দিয়ে চলে এলো আদিবার কোলে। আদিবা আহনাফকে কোলে নিয়ে চলে যেতে লাগলো। রাফি ছোট করে বলল, ভালো থেকো। আদিবা ওর দিল না, আবারও এগোতে থাকলো। রাফি সেদিকে তাকিয়ে বলতে থাকলো, আমি সুখে নেই আদিবা, তোমার অসুখে মরে যাচ্ছি। তোমার শূন্যতা আমাকে মেরে ফেলছে প্রতিনিয়ত। এই কথাগুলো আদিবা আগেই বলেছিল, কিন্তু গায়ে মাখিনি। আজ বুঝি কতবার শাস্তি দিয়েছ আমাকে তুমি। আমি নিঃস্ব হয়ে গেছি। রাফি আকাশের দিকে তাকিয়ে বলে, শূন্যতায় বন্দি আমি, তুমি বন্দি ঘৃণাতে। হেসেই না হয় মুক্তি দিলাম, কেঁদে আর পেলাম কই। যতই বলি তুমি আমার, তুমি আর আমার কই। সমাপ্ত। রোদেলা মেঘের আলাপন। সকল পর্ব একসাথে। রাইটার